ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের আজকের পর্বে। আমাদের সঙ্গে আমাদের আজকের অতিথি স্টুডিওতে আছেন, আমার সাথে আছেন মোনালিসা। আপনাকে স্বাগত ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন গুরু? আছি ভালো। দূর থেকে দেখতেছি, স্পষ্ট তো দেখছি, কাছে থেকে দেখলে আপনার পাশে বসলে হয়তো আমার আরো ভালো। আমাদের অতিথির গল্পে চলে যাব। মোনালিসা, শুনবো আপনার জীবনের গল্প। প্রথমেই আপনার পরিচয় এবং আপনি কোত্থেকে এসেছেন, আপনি কি করেন, এটা যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। আমি মোনালিসা আক্তার হাসনা, পাশে সবাই হাসনা নামে ডাকে। আমি সাইনবোর্ড থেকে আসছি, ঢাকা সাইনবোর্ড থেকে। আর বাবার বাড়ি হচ্ছে বিবাড়িয়া। আমরা 4 বোন 2 ভাই, আমি সবার বড়। আর এই আর কি পরিচয়। আর আমি একটা ছোট বিজনেস করি, মানে আমার একটা টেলার্সের ছোট দোকান আছে। এই ঠিক আছে, এটা তো আপনার পরিচয়। এখন আপনার আসল যে গল্প, যে গল্পের জন্য জি। আজকে আপনি ভালোবাসার বাংলাদেশে আমন্ত্রিত, আপনার সেই গল্পে শুনতে চাই। গল্পের শুরুটা আপনি শুরু করতে পারেন। যে ছোটবেলাটা সংক্ষিপ্ত বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে। আমার বাবা চাচারা 4 জন। সেই জয়েন্ট ফ্যামিলি থেকে হয়তো বড় হয়েছি। তো বড় হওয়ার পরে আমার যখন বিয়ের সম্বন্ধ দেখতেছে, অনেক দেখছে আমার জন্য, মানে বাবা কাকাদের অনেক আদরে ছিলাম, আমাকে ভালো জায়গায় দিবে, এই সেই দেখাশোনা করতে করতে অনেক ছেলে দেখা হয়েছে। হওয়ার পরে আমার খালাতো ভাই পুরান ঢাকায় হচ্ছে ওনার ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি। তো ওনার সাথে আমার শ্বশুরের পরিচয়। শ্বশুর একদিন বলতেছে যে আমার ছেলের জন্য একটা মেয়ে দেখবা। তখন আমার খালাতো ভাই আমার জন্য আর কি বলতেছে, আমার একটা খালাতো বোন আছে, ওরা দেখতে পারেন। একটা বিয়ের প্রস্তাব আসে। হ্যাঁ, প্রস্তাবটা তো শ্বশুরের ছবি দেখাইলো, শ্বশুর মানে পছন্দ করছে। করার পরে 1 মাস পর আমাকে দেখতে গেছে, দেখা উনি চয়েস করছে। করার পর ওনার ফ্যামিলি থেকে আবার মানে যারা যারা যাওয়ার দেখছে। দেখার পরে শাশুড়ি হয়তো একটু প্রবলেম ছিল, উনি সুন্দর পছন্দ করে, আমি তো তেমন সুন্দর না। না না, আপনি অনেক সুন্দর। আমি আপনাকে সামনাসামনি দেখছি, আমাদের লিসেনার ভিউয়ার্সরা কনফিউজড হয়ে যাবে। যাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি তাকে সরাসরি দেখতে পাচ্ছি। তিনি অনেক সুন্দর একজন মানুষ। তারপর আর কি ওনাদের চয়েস না। আর সত্যি কথা বলতে, আমার হাজবেন্ড যখন ছোট, আমার শাশুড়ি মারা গেছে। তো এটা আমার সেকেন্ড শাশুড়ি আর কি। তারপর মানে আপনার শ্বশুরের দুটো বিয়ে? হ্যাঁ। উনি হচ্ছে দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ, আমার হাজবেন্ড ছোট থাকতে ওনারা আম্মু মারা গেছে। ওনারা 3 বোন ছিল, 2 ভাই। তো বড় বোনের পরে উনি, তারপর ছোট 2 বোন। তো 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। আর উনি আর কি যখন বিয়ে আমাদের প্রস্তাব হয়েছে বা কথা চলতেছে, প্রায় এইভাবে দেখা দেখি করতে করতে 3-4 মাস চলে গেছে। যাওয়ার পরে আমার শ্বশুর বলতেছে যে বিয়েটা ফিক্সড করার জন্য আংটি পরাবে। তো আমার একটা কলিজা আর কি, আমার কাকা, সেজু কাকা, উনি আবার বাহিরে থাকতো। তো আমি বলছি যে আমার একটা আবদার ছিল যে আমি কাকা না আসলে বিয়ে করব না। তো এটা সবাই মাইনা নিচ্ছে যে ঠিক আছে। তো রোজার ঈদ ছিল, রোজাতে আমার কাকা আসবে, আসার পর আমার বিয়ে হবে। ডেট ফিক্সড করছে প্রায় 6 মাসের জন্য। আংটি পরায় রাইখে আসছে, 6 মাস পর আমাদের বিয়ে হবে। তো বিয়ে আমার কাকা আসছে, রোজা আসছে, 6 মাস পর আমাদের বিয়ে হলো। বিয়েতে আমার 3.5 ভরি স্বর্ণ, ছেলেকে মানে চেন, আংটি, তার ফার্নিচার বাবদ 80,000 টাকা দেওয়া হলো। এগুলো কি মানে আগে থেকে ডিসাইডেড ছিল? হ্যাঁ, মানে যৌতুক হিসেবে? ওনাদের আরো আবদার ছিল, কাটসিট করে এতটুকু আসছে। না, এখন তো আর কেউ যৌতুক বলে না, এখন বলে হ্যাঁ হ্যাঁ, উপহার। উপহার হিসাবে দিতে চায়। হ্যাঁ। আদার সেগুলো যৌতুক আর কি। তো অনেক আবদার ছিল, ওনার ছেলের জন্য অনেক আবদার ছিল। তো আমার বাবা কাকারা কাটসিট করে এতটুকু আসছে, যে ছেলেকে চেন আংটি দেবো, 3.5 ভরি স্বর্ণ আমাকে। আমি আদরে মেয়ে ছিলাম, ওনাদের এটা দেওয়া মানে ইয়ে ছিল, আশা ছিল, মানে ইচ্ছা থেকে হ্যাঁ, হ্যাঁ, থেকে দিয়েছেন। আর ওনাদের ফার্নিচার আবদার ছিল। তো সেই বাবদ আমার 80,000 টাকা দেওয়া হলো।
মানে ফার্নিচারে দিত, কিন্তু আমার শাশুড়ি বলতেছে যে আমি ঢাকা থেকে কিনে নিব, এত দূরের থেকে নেওয়ার প্রয়োজন নাই, আমাকে টাকা দিয়ে দেন। তো টাকা দিয়ে দিছে। তো আসার পর মানে বিয়ে হয়েছে, হওয়ার পর যে আমার কাকা আইসা পড়ছে, তো আমার গয়না গাটি বিয়ের সবকিছু আমার সেজু কাকার উপর ছিল। আমার বাবা তেমন কিছু করতো না, আমাদের ফ্যামিলিটা আমার সেজু কাকাই চালাইতো। তো কাকা এগুলা সবকিছু করতে যায়, চেনটা একটু রয়ে গেছে, ছেলে চেনটা ভাবছে যে আমি আবার বিদেশে যায় একটা ছেলে মাসু গলায় থাকবে, একটু মোটা টোটা থাকবে, তো ওরকম একটা দেওয়ার ইচ্ছে ছিল যে আমি বড় মেয়ের হাজবেন্ডে দিবে। তো ওটা নিয়ে বিয়েতে দেওয়া হয়নি। আংটি দিছে, যা যা দেওয়া সবই দিছে। তো আংটিটা মানে চেনটা দেওয়া হয়নি। তো বিয়েতে আমার আনছে, আইনা ঘরে রাখছে, রাখার পরে আমাকে এক রুমে রাখছে, রাখা পাশের রুমে আমি শুনতেছি যে একবারে কিয়ামত করতেছে, অনেক মানে উড়াই ফেলতেছে। আর আমার এগুলা কেন দেয়নি তাই? হ্যাঁ, আমরা অনেক ছোট লোক, ফকিনি, মানে যা ইচ্ছে তাই। নতুন বউয়ের সামনে সবকিছু হ্যাঁ, আমি হচ্ছে। পাশের রুমে। তবে মানে আমার যে আজকে প্রথম বিয়ে হয়ে এলো, প্রথম এটারও বিয়ে। কোনো লাজ লজ্জার কোনো বাতিক এখানে নেই। না, ওদের ফ্যামিলিটা ছিল মূর্খ, মানে শিক্ষা বলতেই কারো ছিল না, একটা ইয়ে নেই। তো পাশে আমার আবার ছোট ছোট দুইটা বোন গেছিল, আমার একটা আপন বোন, একটা চাচাতো বোন। তো ওরা ছোট, তো ওরা ভয় পেয়ে গেছে। আর সত্যি বলতে আমি নিজেই ভয় পেয়ে গেছি অনেক, ওদের এই ছাউমাউ চিল্লাচিল্লি এগুলা দেখে। তারপরে বৌবাতে যখন আমাকে নিল, আমি যে বাসায় আমার আব্বুকে সবাইকে বললাম যে এই ব্যাপার, ওরা তো এই করছে। তারপরে আমার কাকা চেন মানে বাংলাদেশ থেকে কিনা দিয়া দিছে। তো দেওয়ার পরে আসছে, তারপরে এই সেই নেয়া অনেক কিছু, মানে এদের এর কোনো শেষ নাই, এরকম আর কি, একটা পর একটা। তো যাই হোক, বৌবাতের পরে আসলাম, আসার পরে আমি গহনাগুলো আমার যে ফার্নিচার দেওয়ার কথা ছিল, একটাও কিন্তু ঘরে ফার্নিচার দেয় নাই। অনেক আগের ওনাদের একটা লোহার খাট ছিল, আমার রুমে শুধু জাস্ট একটা লোহার খাট, আর কাপড় চোপড় রাখার মতো কিছুই ছিল না। তো ওনাদের ওয়ার্ড্রপ, আলমারি সবকিছু আছে। আমি আবার এগুলা শাশুড়ির কাছে নিয়ে দিছি, শাশুড়ি রাখছে। গহনাগুলা খুইলা শাশুড়ির কাছে দিছি। এই যে বৌবাতে দিছি, শাশুড়ি কিন্তু আর আমি আর গহনা দেখি দিয়েছিলেন নাকি উনি চেয়েছিল? না, চায় নাই, আমি নিজের থেকে ভাবছি যে আমার বিবেকের থেকে ভাবছি, আর আমার ফ্যামিলি থেকে শিক্ষাটা আমি পেয়ে আসছি যে মুরব্বীদের কিভাবে ইয়ে করে। তো আমি আমার ইচ্ছে থেকে যে আমার রাখার তো জায়গা নাই, খুইলা শাশুড়ির কাছে দিছি, স্বর্ণের জিনিস হারাইয়া ফেলি যদি, সেজন্য দিছি। দেওয়ার পরে রাখছে, রাখার পরে তারপরে একটা বাবার বাড়িতে যাওয়া আসা হয় না, তো ওই সময় আর কি আমার চাচু নিতে আসছে। আসার পরে আমার ফুপা আর আমার চাচু আসছে। আসার পরে আমার যখন নিতে আসছে, আমি এভাবে ওই শাশুড়ির কাছে যা বলতেছে, আমি জামা কাপড় দেন আমার, মানে আমার রুমে কিছুই নেই, যেটা পরি ওইটাই। আর ওইটা পরে আমাদের রুমে আবার আমার শ্বশুর তো জুতার ফ্যাক্টরি, কার্টুনগুলো আমার রুমে রাখতো। তো ওই কার্টুনের উপরে বাস করে আমার কাপড়গুলা রাখতাম, ফার্নিচার ছিল। আর ওঠানো কাপড়গুলা শাশুড়ি আলমারিতে রাখতো। তো আমি বাবার বাড়িতে যাবো, বলতেছি যে আম্মা আমার কাপড়গুলা দেন। তো আমারে 2টা জামা বাড়ি করে দিচ্ছে, শুধু 2টা জামাই। তো আমি প্রথম অবস্থা যাবো গ্রামের বাড়িতে, সবাই কিন্তু আসে দেখতে যে। আর আমার বিয়েটা অনেক জাঁকজমক হয়েছে, বাবা কাকার প্রথম মেয়ে ছিলাম, পুরা গ্রাম একবার হইচই করে বিয়ে হয়েছে। যা মানে আমি যা আবদার করতাম, আমার কাকারা আমার বাবা সব আবদার পূরণ করতো। তারপরে যখন আমি ভাবতেছি যে আমি তো গ্রামে গেলে সবাই আসবে দেখতে, আমাদের পাশে হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়িদের মানে কাকিরা আসবে দেখতে। তো আমার একটা ইয়ে লাগছে, আমি বলছি আম্মু ইয়েটা দেন, এই গয়না দিবেন না? গয়না আবার কিসের, ওই গ্রামের বাড়িতে চুরি টুরি হয়ে যাবো, এরকম করে শেষ। আমার একটা সিটি গোল্ড, মানে সিটি গোল্ড আমি জীবনও পছন্দ করি না। আমি অনেক ছোট থেকে অনেক মানে শৌখিন ছিলাম, বাবা কাকারা অনেক। আমি পাথর, দামি দামি পাথরের সেট করতাম, একটা 4,000-5,000 টাকা সেটিং করে আমার ড্রেসের সাথে। আমি কাকাও যখন বিদেশ থেকে আসার সময় আমাকে বলতো কি নিয়ে আসবো, আমি কিছু কথা বলতাম না, আমি বলতাম পাথরের সেট নিয়ে আসবে। একটা 3,000-4,000 টাকা দামে পাথরের সেট নিয়ে আসতো এমন। তো আমার একটা সিটি গোল্ড দিচ্ছে, আমার এটা দেখে তো আমার একদম রুচি নেই, এগুলো আমি পছন্দ করি না। তো দিছে তেমনি এভাবে ছোট একটা কানের দুল ছিল আর একটা চেইন, ওগুলো পরে আমি চলে গেছি। আর 2টা জামা দিচ্ছে আমার।
তখন গাড়িতে উঠা কাকা বলতেছে তোমারে কি দিছে, আমি বললাম কিছুই দেয় নাই, মানে এই যে 2টা জামা দিছে আর যা আছে। কাকা দেখি চোখের পানি টলটল করতেছে যে মেয়েরা অনেক শখ করে গহনা, আমার কাকা বাহির থেকে নিজের চয়েস করা গহনা নিয়ে আসছে, এটার সাথে সেটিং করে আমি টিকলি কানের দুল আমার কাকাকে নিয়ে মার্কেট থেকে আমি নিজে চয়েস করে কিনছি, বুঝছেন। তো দেয় নাই, এভাবে আমি গেছে কিছুদিন গেছে বউবা এর পরে যখন আসছি, আসার পরে কাজ কাম তো শুরুতে আর কি যখন কাজ, ওই কাজগুলা একদিন লাউ শাক করতেছি, প্রথম 4 দিনের দিন আর কি লাউ শাক করতেছি, ওইটা আমি বলতেছি যে আমার কোথায় রাখবো এগুলা, আমার মাথায় রাখ। পরে আমি তো একবারে মানে ওনার ব্যবহার কথা একদম মানে আমার এগুলো আমি অভ্যস্ত ছিলাম না, তো আমার কান্না এসে পড়তো যদি এরকম কথা বলতো। আমার মানে একটু বুঝিয়ে শুনিয়ে যে নিবে বা একটা যে একটা আমি তো মানুষ গ্রামেই বড় হয়েছি, হ্যাঁ। যতই শিক্ষা লেখাপড়া হোক না কেন গ্রামেরই আর শহরে এরকম। তো আসছি আর ওনাদের ব্যবহার এই সেই মানে আমার কেমন জানে লাগতো, কষ্ট লাগতো। আর শুরুতে আমি কিন্তু একটা ভয় পাইছি, ওনাকে মানে ভয় লাগতো। আমার ননাস যেটা আমার হাজবেন্ডের আপন বোন, বড় বোন, ওনাকে আমি নিজের বোনের চেয়ে বেশি মনে করছিলাম যে আমার তো বড় বোন নাই উনি। আর আইসা শুনছি ওনার হাজবেন্ড মারা গেছে, ওনার এক ছেলে এক মেয়ে ক্লাস 10-এ পড়তো, ছেলে ক্লাস 2-তে পড়তো। তো ওনারা আমাদের ফ্যামিলিতেই থাকতো হাজবেন্ড মারা যাওয়ার পরে। এগুলা গোপন ছিল, আর আমার সৎ শাশুড়ি এটাও গোপন ছিল, আমার ফ্যামিলি কেউ জানতো না। আমি বিয়ে 3 মাস পর বুঝতে পারছি যে হঠাৎ শুনছি যে আমার এটা সৎ শাশুড়ি, এগুলা ফ্যামিলি কেউ জানতো না। তারপরে এভাবে আস্তে আস্তে মানে আমরা যতটুকু এতক্ষণ পর্যন্ত শুনলাম যে বিয়ের প্রথম থেকে একদম ডেইলি সোপ যেমন আমরা দেখে অভ্যস্ত স্টার জলসা এবং স্টার প্লাসে, তা একদম সেই রকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে আপনার সংসার জীবন। হ্যাঁ অনেক এই সময়গুলোতে আপনার হাজবেন্ড তার ভূমিকাটা কেমন ছিল, তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? তার ভূমিকা, সে তো ছোটবেলা মা মারা গেছে, তারপরে সৎমার ফ্যামিলিতে বড় হয়েছে। সে সারাক্ষণ ওর বাবার সাথে রাস্তায় বাহিরে থাকতো। সে লেখাপড়া শিক্ষা বা তার একটা বড় বোন ছিল, বাইকে একটা আগলায় রাইখা লেখাপড়ার দিকে এগুলো কিছুই ছিল না। সে লেখাপড়া বলতে সে তার নামটাও লিখতে পারে না, বুঝছেন এই অবস্থা। ঢাকা শহরে থাকতো, ওরা পুরান ঢাকা থাকতো। তো থাকলে শহরে ছেলেরা তো স্মার্ট বা একটা লেখাপড়া না থাকলেও একটা তার ভিতরে একটা চলচালনের একটা ইয়ে থাকে, সেটাও তার ভিতরে নেই। চলন বলনের আলাদা একটা বিষয় থাকে। জি, সম্পর্কটা আর সম্পর্কটা বলতে ওনার বাবা মানে মা বোন সবার কথায় উঠতো বসতো, যেটা বলতো এখন এখানে বসেই থাকবো, দাঁড়াই থাকবো। কিন্তু আমি যে ওনার ওয়াইফ ভাইয়া এরকম একটা কোনো তার ভিতরে ছিল না, যে ওয়াইফের প্রতি একটা আকর্ষণ ভালোবাসা এগুলা শুরুতেই ছিল না। আর আমি 18 বছরে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমি এত হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক এগুলো আমি তেমনটা বুঝতাম না তখন আর কি। মা কাকিরার কাছে বড় হয়েছি, বড় বোন ছিল না, ভাবি ছিল না, এগুলা কোনো কিছু আমি বুঝতাম না। আমি ভাবতাম এটাই বুঝি লাইফ, এটাই মানে ইয়ে। তো আর হাজবেন্ডের একটা পার্সোনাল সমস্যা ছিল, সেটা আমার শ্বশুরও জানতো, ট্রিটমেন্টও হয়েছে। আমি অবশ্য হাজবেন্ড ওয়াইফের মানে সম্পর্কটা এটা তেমন তখন বুঝতাম না। এখন আর কি যতটা বুঝি বা মানুষের কাছে শুনি, অনেকে বাসর ঘরে পালাইয়া চলে যায় মানে মেয়েরা, তো কেন যায় কিসের জন্য যায় এখন বুঝি। সেটা আমার আর কি আমার লাইফে এটা ছিল, কিন্তু আমি বুঝি নাই বা এগুলো আমি জানি শুনি না, এই আর কি। তো এটা এভাবেই আমার লাইফ চলতেছে। আর সত্যি কথা বলতে আমার মধ্যবিত্ত পরিবার আমাকে অনেক কিছু ভাঙ্গা চুরে বিয়ে দিছে। আমার ছোট 3টা বোন, আরো চাচাতো বোন, জয়েন্ট ফ্যামিলি তো চাচাতো বোনেরাও ছিল। আমি ছিলাম বড় মেয়ে, বাবা কাকাদের মান সম্মান ছিলাম। আর সবচেয়ে বলতে এই মান সম্মানটার দিকে তাকাই আর কি সবকিছু সহ্য করার চেষ্টা করতেছি আর করছিও এরকম। আর চলে গেলে ছোট 3টা বোন আছে, আমার জন্য তাদের যদি কোনো সমস্যা হয়, বিয়ে শাদী হইলে আসবে বড় বোন, সংসার করতে পারে না, এই আর কি। এটা নিয়ে ভাবলাম যে চলতে থাকে। আর আমার আম্মা সবসময় আপনার সাথে সম্পর্ক শুরু হওয়ার পর থেকে যে বিশেষ সম্পর্কটা
যেটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে গাঢ় করে, সেই সম্পর্কের মধ্যে একটু খামিয়া ছিল, একটা অতৃপ্তি ছিল, একটা অসম্পূর্ণতা ছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আমরা আমাদের ধর্মগ্রন্থকে পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ হিসাবে আমরা জানি এবং চিনি, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্বীকৃতিও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ডিরেকশনও দেওয়া আছে যে তোমরা যদি পরস্পরকে ভালোবেসে একসাথে থাকতে পারো, থাকো, কিন্তু তোমার স্বামী যদি জালিমি হয়, তোমার স্বামী যদি অত্যাচারিত হয়, তোমার স্বামী যদি নপুংসক হয়, তাহলে যেভাবে তোমরা ভালোভাবে একসাথে আছো, তোমরা ঠিক সেভাবে ভালোভাবে আলাদা হয়ে যাও। সো আপনি যে জিনিসটাকে মেনে নিয়েছেন দিনের পর দিন, বছরের পর বছর, এটা আপনার হক ছিল আপনার স্বামীর কাছে, এটা আমানতের খেয়ানত হয়েছে। যদি সম্পর্ক প্রগাঢ় হতে মানুষ, স্বামী এবং স্ত্রী, নর এবং নারী যে জৈবিক চাহিদার ভেতর দিয়ে যায়, দিনের পর দিন, বছর পর বছর, সেই জৈবিক চাহিদা যদি পূরণ না হয়, সেটা আমানতের খেয়ানত হয়। তো আপনি প্রথম দিকে জিনিসটা বুঝতে না পারলেও পরের দিকে বুঝতে ঠিকই পেরেছেন যে আপনি একটা জিনিস দিনের পর দিন ডিপ্রাইভ হচ্ছেন এবং আপনি বঞ্চিত হচ্ছেন, তাই তো? জি। জি, তারপর তারপর আমি আসতে পারি নাই, মানে আমি চাইলে আসতে পারতাম, আমার যোগ্যতা ছিল, আমি নিজেও চলতে পারতাম, কিন্তু আসি নাই। আমার পিছনে হ্যাঁ, আপনি বলেছেন অলরেডি আপনার পারিবারিক কারণ, হ্যাঁ। আপনার বোন যেভাবে কষ্ট করে সময় বিয়ে দিয়েছে, তাই আপনি চিন্তা করেছেন যে আপনি দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন, আপনার আমানতের খেয়ানত হচ্ছে, আপনার যে ডিমান্ড সেই জিনিসটা পূরণ করতে একজন মানুষ ব্যর্থ হয়েছে, তারপর আপনার সাথে কম্প্রোমাইজ করে সমঝোতা করে চলছে। ওকে, তারপর সংসার এইভাবে চলতেছে। আর প্রতিদিন আমি সকালবেলা নামাজ পড়ে উঠেই মানে ভয় পাইতাম যে সংসারে নি কোনো কিছু একটা না একটা কিছু নিয়ে শ্বশুরের ফ্যামিলিতে ঝামেলা হইতই, শাশুড়ি বকা শুনতাম, ননাসের আমি কি করতাম না করতাম, ননাসের ছেলে মেয়ে গুলো যা বলতো যে আজকে ওই যে বৌমা এটা করতেছে, এমনিতে আমার শাশুড়ি মানে উল্টা পাল্টা বকা দিত। আর আমি এখন যেভাবে কথা বলতে পারি, তখন কথা বলতে পারতাম না। আমাকে কেউ কিছু বললে আমি শুধু কান্না করতাম, মানে এটা প্রতিবাদ বা রিপ্লাই দিতে পারতাম না, বা এটা আমি করি নাই এমন কিছু বলতেও পারতাম না। মানে অন্যায়গুলো মুখ বুঝে সহ্য সম্পর্কটা করছিলেন। কেমন ছিল? ফ্রি ছিলেন স্বামীর আপনারা? সাথে সম্পর্কটা মানে আমি কোনো কিছু শেয়ার করতে পারতাম না, তার কাছে এমন আপনি সম্পর্ক কখনোই ছিল না, share- করিও নাই, আর কখনোই share করলেও করেননি? আমি কোনো মূল্য পাইতাম না, সে শেয়ার ভাবিত। আপনি যে সমস্যার কথা বলছেন আপনার হাজবেন্ডের, এই শারীরিক অক্ষমতার প্রচুর ট্রিটমেন্ট আছে, অনেক সমাধান আছে, কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান এত বেশি প্রোগ্রেস যে এই জিনিসগুলো সমাধান, কখনো এটা নিয়ে আলোচনা করেননি? ওনার বাবা না কি সাথে? করছে, আমি ওনাকে জিজ্ঞাসা করছি। আর এসব ব্যাপারে আমি অনেক লজ্জা পাইতাম, বা আমি কারোর সাথে শেয়ারও করি না, আজকে পর্যন্ত আমি কারোর সাথে শেয়ার করি না, আমার ফ্যামিলি কোন ভাই বোন বা কারোর সাথে না। আপনার স্বামীর সাথে কখনো আলাপ করেননি? আর স্বামীর সাথে একটু রাগারাগি হয়তো বলতাম, ও বলতো আব্বু মানে ওনার বাপে চিকিৎসা করতেছে আর হইব না, ওনার পরে কিছুদিন পরে 4 বছর পরে আবার ডায়াবেটিস হয়েছে, আর পরে একবারে। আপনাদের কি একসাথে থাকাই হতো না তাহলে? হ্যাঁ, হয়তো থাকা বুঝতে হয়তো। পারছি, একটা অসম্পূর্ণতা এবং অতৃপ্তি হ্যাঁ। নিয়ে আপনারা জীবনটা পার করছেন। তারপর এভাবে কিছুদিন পর আমার মেয়ে মানে আমি কনসেপ্ট করি, মেয়ে পেটে ভাবছি যে এটা হয়তো আল্লাহ আমাকে গিফট করছে আমার বেঁচে থাকার জন্য। তারপর মেয়ের খবরটা শোনার জন্য আর কি ফ্যামিলিতে সবাই মানে এটা অসন্তুষ্ট, মানে আমি প্রেগনেন্ট মেয়ে, সব ফ্যামিলি কেউ মানে এটা মানতে পারতেছে না, আমাকে আমার ননাসে ডাইরেক্ট না করছে এখন বাচ্চা নিবি না। কিন্তু কেন? ওনা জানি না কেন, ওনাদের মানে আমি কাজ করি বা আমার হাজবেন্ডকে ফ্যামিলিতে একটা কাজের লোকের মতোই, আমি তারে কখনো দেখি নাই যে কোনোভাবে একদম কাজের লোক, একটা রেস্ট ভাই আছে তাকে একটা কাজের লোকের মতো ব্যবহার করতো। আর আমাকেও গ্রাম থেকে আনছিল যে আমাকে ওইরকম ভাবে ব্যবহার করবে, তো এরকম এটাই আর কি। তো যখন আমি প্রেগনেন্ট, আমার শ্বশুর ছাড়া আর ফ্যামিলি কেউ মানে এটাতে না, অনেক চেষ্টাও করছে তারা মানে কোনোভাবে এটা করার জন্য। আমি সবসময় নামাজ পড়তাম, আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম যে আমার এটাই মনে বেঁচে থাকার একটা অবলম্বন, এজন্য আর কি।
তো মেয়ে আস্তে আস্তে ইয়েতে আমি কিন্তু কোনো কিছু খাইতে বাইতে সেই কোনো কিছু অসুস্থ হয়ে পড়তেছি, খাওয়া লওয়া এগুলো নেই। কিন্তু আমি সকাল থেকে ওইটা কাজ, এদের ফ্যামিলিতে প্রায় 7-8 জন সংখ্যা ছিল, সকাল থেকে ওইটা কাজ শুরু করতাম। ওদের জুতার ফ্যাক্টরিতে একটা জুতার আপারের মধ্যে একটা কাজ হয়, এটাকে বিনাই বলে। এই বিনাই গুলা মানে বিয়ের পরের দিনতে আমার এইগুলা করতে হয়েছে। আর ওরা চাইল খেত, মোটা চাইল, বস্তা দিয়ে চাইল আনতো। আমি এই চাইল জীবনও দেখি নাই, গ্রামে বড় হয়েছি তাও দেখি নাই। চাইল আনতো, চাইলের মধ্যে মরা চাইল ভরা দিত। সকালে উঠটা মানে চাইল বাঁচতে বাঁচতে আমার অর্ধেক বেলা যেত, সবাই ঘুমাইতো, আমি উঠে ওটা চাইল বাঁচতাম। খাবারের সারাদিনের রান্না, অনেক মানুষ তো ছিল, কারখানায়ও লোক ছিল, জুতার কারখানা তো, কয়েকজন সার্কিট ছিল, ওনারা বাসায় খেত। ওইগুলা বাছা। তারপর সকালে শ্বশুরের জন্য ডায়াবেটিস ছিল, রুটি বানাইতাম। দেবরে পরোটা খাবে, পরোটা বানাইতাম। দেবরে মানে সে ছেলে মেয়ে পরোটা খাবে, এভাবে কারিগরের জন্য ওই মানে সার্কিট, ওনাদের জন্য ভাত রান্না করতাম। ওটার সাথে এটা সকালে নাস্তায় মানে ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের জন্য রান্নাটা সবাই আপ্যায়ন না, করতে মানে হতো। কয়েকজন, আমার শ্বশুরের কয়েকটা ছেলে ছিল, ওরা বাসায় খেত। এই মানে 3-4 জনের মতো। আমার হাজবেন্ডের সাথে একজন ছিল, আমার দেবরের সাথে একজন সার্কিট আর কি, আর 2 জন আমার শ্বশুরের ছেলে ছিল, 4 জন। এগুলা আমারই, মানে ওনারা ওই ননাসের মেয়ে স্কুলে যাইতো, কোচিং এ যাইতো, ননাস সারাদিন মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি। আর শাশুড়ি মন চাইলে করতো, নাইলে না, আর আমি শুরু করতাম। আর ফ্যামিলিতে আমি কিন্তু কাজ বলতে আমি প্লেটটা ধুয়েও ভাত খাই নাই। আপনার ফ্যামিলির কথা বলছি, আমার আপনার ফ্যামিলি, বাবার ফ্যামিলি। তো এখানে আসার পরে আমি আবার কাজের বই পাই না, কাজকে বই পাই না। আমি যেটা দেখবো আজকে একবার দেখছি, এটা আমার দ্বিতীয়বার আর দেখতে হয় না। রান্না কোন যে কোনো কাজ, তো আমার যখন শাশুড়ি যখন রান্না করতো, জানতো যে আমি রান্না পারি না, পাকঘরে রান্না করতো, আমি দাঁড়ায় দেখতাম একবারই, তারপরে আমি রান্না করতাম। এরকম আর কি এরকম করতে করতে তো ওই যে মেয়ের কথা, মেয়ে যখন 4 মাস আর কি, তখন মানে আমার ফ্যামিলিতে একদিন ডাইল রান্না করছি, লবণ কম হয়েছে, এটা নিয়ে আমার ননাসে আমার সাথে উল্টা পাল্টা করতেছে। করার পরে আমার হাজবেন্ড আর কি, আমি বলছিলাম যে লবণ কম হইলে তো দিয়া খাওয়া যায়, কিন্তু বেশি হইলে তো সমস্যা। এটা কোয়াতে মানে আমি কে লেগা কথা বললাম, ও এত বড় সাহস, ওখানে তর্ক করে এই সেই, দেখছোস তোর বউ কত বড়। আর এটা বিয়ের কতদিন পরের কথা? এটা 5-6 মাস পরে। আচ্ছা, 5-6 মাস পরে প্রথম একটা কোনো কথা জবাব দিলেন আপনি? হ্যাঁ, এটাই ওনার কাছে অনেক হয়েছে। পরে আমি এবার প্লেট বাটি মাজতেছিলাম, আমার হাজবেন্ড ওই যে মায়ের প্রথম আর কি আমার গায়ে হাতটা মানে চা পারে ইচ্ছা মতে, মানে আমার লাত্তি বসাছিলাম তো লাত্তি দিয়ে পরে হ্যাঁ আমি তর্ক করছি, ওর বোনা মানে রাগেছে, এত বড় সাহস কিনা, এই আর কি। মানে উনি তো খুব বেশি কিছু বলেননি, আপনি শুধু বলেছেন না, আমি কথা তখন যে খাওয়া যায়, বেশি হলে খাওয়া যায়। হ্যাঁ, এটা কেন বললাম, ওনার বড় বোনের সাথে, ওনার বড় বোনরা উনি মানে মানুষের পীর সাহেব যেমন আর কি করে, ওনার কাছে পীর বড় বোন আর কি। এই তারপরে এরকম কথা কথা আস্তে আস্তে, তারপরে আর উনি এখনো যদি বড় বোন একটা ফোন দেয়, শুধু উনি কাপড় পরানো আছে না নাই দেখবো না, ওইটা দৌড় না। ভাই বোনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকবে, এবং এটা তো থাকা উচিত আসলে, কিন্তু অন্যায় আর ন্যায় সেটাও ডিসাইড করার বা সেটাও বোঝার একটা জায়গা কিন্তু থাকা উচিত, প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। হ্যাঁ, আর ফ্যামিলিতে যত কিছু হয়েছে, শাশুড়ি সৎ হইলো, শাশুড়ির আমি এতটা খারাপ বলবো না, কিন্তু সে আমার জন্য এতটা খারাপ ছিল, মানে তার কথা শুনলে মনে হইব কি সে এত ভালো, কিন্তু তার ভিতরে এত মানে নোংরা ছিল যে বলার বাইরে। আপনার সাথে কথা বললে জীবনে বুঝবেন না যে সে এরকম হইতে পারে। সে এত নোংরা ছিল যে আমি বড় বোনের থেকেও বেশি ওনারে সম্মান করতাম। সবকিছু আমি কিন্তু বুঝতে পারি না, সবকিছু মূলে সে আমার কিন্তু শাশুড়ি দিয়া কালার বানায়, মানে শাশুড়ি আমার বকা দেয়, সে এটা কিন্তু গোটাই সে মানে শাশুড়ির কাছে যায় বলে
বলার পরে শাশুড়ি তো তার আবার গলা অনেক বড় ছিল, জোরে জোরে কথা বলতো, বকা টোকা দিয়ে। আর আমি আবার অনেক ভয় পেতাম। যদি শাশুড়ি ননাস আমার সামনে থাকতো না, আমি আমার সাথে বাঘ রাখলে আমি বাঘের পাশে চলে যেতাম, কিন্তু তাও শাশুড়ি ননাসে মানে আমি বাঘের দেখেই দিলাম কথাটা, উদাহরণটা শুনে। হ্যাঁ, মানে এত ভয় পেতাম। তারপরে এভাবে আর কি। তো একদিন আমার মেয়ে মানে যখন- এদের বিহেভে মনে হচ্ছে যে কোনোভাবে ঘরে কোনো বৌমা বা ওই ছেলেটা কোনো বউ বা ননাস্তার ভাবি নিয়ে আসেনি, বরং যেন একটা কাজের মেয়ের প্রয়োজন ছিল, হ্যাঁ, এবং যাকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা, যাতে করে যেমনি তারা চালাবে তেমনি যেন চলে সেই মেয়েটি। এটাই ছিল প্রথম থেকে আপনার সাথে। ওকে, এগুলো তো আমরা মোটামুটি বুঝতে পারলাম। হ্যাঁ, আপনার হাজবেন্ড, আপনার স্বামী, যার হাত ধরে আপনি অজানা অপরিচিত একটি জায়গায় চলে আসলেন, সে কখনোই আপনার পক্ষ নেয়নি, কখনোই আপনার প্রয়োজনটা বুঝেনি। আবার বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু ব্যাপার তো আছে যেটা অলরেডি বলেছেন, সেই প্রয়োজন মেটানোর সক্ষমতা পর্যন্ত তার ছিল না। কিন্তু আপনাকে কিভাবে দাবায় রাখা যায় সেই ত্রুটটা আমার খুব ভালো জানা ছিল, এবং বাবা মা এবং তার বোনকে সন্তুষ্ট রাখার জন্য আপনাকে যত বেশি সম্ভব দাবিয়ে রাখতো, যাতে করে ওরা বলে যে সে তার বউকে আমরা যেভাবে চাই সেভাবে চালিত করে। তোকে এগুলো তো আমরা বুঝলাম। তারপর পরবর্তীতে আপনি কি এইভাবেই কি আপনি থাকতে থাকলেন? হ্যাঁ, নাকি এর কোনো পরিবর্তন আসলো? এভাবেই থাকলাম। ওকে, মেয়ে যখন 7 মাস, তখন আমি আর কি ওই যে পানি ফুটাইয়া খাইতে হয় আর কি, তো 2টা কলসি প্রতিদিন ফুটাইতে হইতো। তো কলসিগুলো আমি সকালবেলা উঠেই চুলাই দিতাম। তো চুলাই যখন দেই কলসি, আমি তখন তো প্রেগনেন্ট, আর আমার হাত পা ফুইলা যাইতো, সারাদিন কাজ করতাম আর ফুইলা পা গুলা ফুইলা যাইতো। তো কলসিগুলা অনেক বড় বড় ছিল, 2টা কলসি, তো চুলার উপরে উঠাইতে হয়। তো আমি মানে বড় আপারে বলতেছি, আপা কলসিগুলা পাতিল দিয়ে দেয়া, ছোট একটা পাতিল দেখা দিছে, এটা দিয়ে দিয়া কলসিটা বসায়, এটা দিয়ে ভরবি চুলার উপরে। তা আমি এভাবে বরতে বুঝেন প্রেগনেন্ট, নিচের পানিটা উঠায় বারবার 2টা কলসি ভরতে কতক্ষণ লাগে, আমার আরো বেশি কষ্ট লাগে। তখন আমি ভাবছি যে কলসি রাগে আর কি। তখন আমার হাজবেন্ড কিন্তু প্রতিদিন সামনে দিয়ে যায়, সকালবেলা ঘুমতে উঠেই সে সামনে দিয়ে যায়। একদিন আমি বলছি কলসিটা উঠাই দাও, পরে উঠাই দিছে, কিন্তু তারপরে সামনে দিয়ে যায়। একদিন তো বলছে তার, আমি আবার রাগি, আমি কাজ কখনো বলবো না, অসুস্থ থাকলেও কাজ করি। তো নাই কলসিটা ভাবছি যে বারবার বড়ানো থেকে একবার বইরা উঠাই ফেলি। তো কলসিটা উঠাইতে যায়, কলসিটা সইরা যাইতেছিল, সইরা যায় আমি আবার যখন পয়রা যাওয়ার অবস্থায়, তো আমি ভাবছি নিচে পড়লে এটা ট্যাপ খেয়ে যাবো, আর আমার কপালে আজকে শনি আছে। আমি আবার তখন না পেরে পেট দিয়া মানে চাপ দিয়া লইছেন, পেটে যে আমার বেবি, এটা আমার কিন্তু মনেও নাই। তো তখন পেটে চাপ লাগছে, লাগার পরে তখন তো আমি কিছু বুঝি নাই। সারাদিন গেছে, কিন্তু ঝিমঝিম করে ব্যথা করছে সারাদিনে। যখন রাত হয়েছে 10টার পরে, এত ব্যথা, মানে অস্থির ব্যথায়। তো ব্যথা অস্থির, আমি তখন শাশুড়ি বলতেছি, আম্মা আমি তো আর মানে সহ্য হতে পারতেছি না, এত ব্যথা। তো হঠাৎ করে এমন ব্যথা কে? তো আমার আর কি নিয়ে গেছে একটা ক্লিনিকে, মেটানি। তো মেটানিতে প্রেগনেন্ট মহিলাদের কাট করতে হয় আগে 3 মাস কালীন। তো আমার কাট করে নেই। তো মেটানি নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এটা অনেক সিরিয়াস, আপনি একটা কোনো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। এখানে তো কাট ছাড়া আমরা রোগী দেখি না, প্রাইভেট একটা ক্লিনিকে নিয়ে যান। ওনারা কি করছে, আমার ননা আমার শাশুড়ি আমাকে ক্লিনিকে না নিয়ে বাসায় নিয়ে আসছে। তো বাসায় না বলতেছে আল্লাহ আল্লাহ কর, সকালে আমার আবার এই নাজিরা বাজার মাতৃ সদন একটা ক্লিনিক আছে, ক্লিনিকটা মানে একটা হসপিটাল, ওটাতে দেখাইতো চেক আপ আর কি। তো ওইটা সকালে খুলবো, ওইটা নিয়ে যাবো। আমার আইনা রাত্রে বাসায় রেখে দিচ্ছে। তখন 1:30 বাজে আমার আব্বার কাছে আবার ফোন দিচ্ছে যে গ্রামে আপনি মেয়ে অসুস্থ, পেট ব্যথা করছে। ওইদিকে আমার ফ্যামিলির কেউ কিন্তু ঘুম নাই, আমারই অবস্থা কথা শুই না। তারপরে বাসায় না রেখে দিচ্ছে। আমি তো সহ্য করতে পারছি, আমি মানে কোনোদিনে কিন্তু আমি চিৎকার করে কান্না করি না, আমি মানে ফুপায় কান্না। আমি ওই দিনটা চিৎকার করে কান্না করছি। আমার রুমটা ছিল এক ডাইনিং রুমটা, মানে 2 সাইডে 2টা রুম, শ্বশুরের একটা আর ননাসের একটা। আর আমার রুমটা ছিল ডাইনিং রুম, না ছিল জানালা না কোনো কিছু, একদম বন্ধ, শুধু একটা দরজা ছিল। এই রুমটার মধ্যে আমি থাকতাম। তো যখন মানে ছিলাম,
সারা রাত আমি মানে চিল্লায়া চিল্লায়া কান্তাছি, কেউ নাই। শাশুড়ি একবার দুধ গরম করে না দিছে। তো আমি বলতেছি মানে এই অবস্থা, আমি পানি বা দুধ এগুলো আমার মানে অবস্থা খারাপ, আমি সহ্য করতে পারতেছি না। একবার খাটে একবার নিচে মানে চিল্লা চিল্লি করতেছি। তো 1:30 2টার মতো বাজে, ননাসে সবাই দেখি ঘুমাইতেছে। আমি ননাসের কাছে গেছি, মাথায় হাত দিয়ে কইতেছি ঘুমাইতেছে, আর মাথায় হাত দিয়ে কইতেছে আপা আমারে বাঁচান, আমি কিন্তু মইরা যামগা, আমার মানে চিল্লাইতেছে আর কানে। সে ঘুমের থেকে চোখ বন্ধ করে হইতেছে আল্লাহ আল্লাহ কর, সকালে লয়ে যাম, আল্লাহ আল্লাহ কর। আসে না যে উঠি বা ওর পাশে বসি। আমি কিন্তু আর আমার হাজবেন্ড ওই দিনকে আমাদের জুতার ফ্যাক্টরির টেস্টিং আসে ইন্ডিয়ার থেকে, তে গাড়ি আসবে ইন্ডিয়া থেকে। আমার শ্বশুরে বলছে রাস্তায় দাঁড়াইতে, ওই সুরিটোলা রাস্তার, পুরান ঢাকা সুরিটোলা রাস্তার মধ্যে দাঁড়াইতে, স্কুলের সামনে। তো দাঁড়াইলে ওইখান থেকে গাড়ি আসলে উনি এখানে দাঁড়া করে দিচ্ছে। উনিও আমার পাশে নাই, আমি একা রুমের ভিতরে চিল্লাইতেছি, মানে কোনো ইয়ে নাই। তারপরে এমন করতে করতে অনেক সারা রাত অস্থির ভাবে পার করছি, করার পরে সকাল হয়েছে। সকাল হয়েছে পরে ওনাদের বাসায় খবর এসে ওনার ছোট মেয়ে হাত ভেঙে ফেলছে, মানে ওনার লালবাগে ওনার ছোট মেয়ের বাসা। তো হাত যখন ভাঙছে তাই ওনারা সকালে ওইটা মেয়ের বাসায় গেছে। আমার আবার সকালে পেট ব্যথা দেখি একটু কমে গেছে। তো 8টার দিকে দেখি মানে কলিং বেল চাপতাছে, খুইলা দেখি আমার আব্বা আসছে। মানে আমার আব্বা রাত্রে ঘুমায় নাই, রাত্রে এই রওনা মানে ভোরবেলা রওনা দিছে, 8টা বাজে বাসায় এসে পৌঁছেছে। আইসা দেখে আমার শ্বশুর আর শাশুড়ি তার মেয়ে দেখতে চলে গেছে, আমার এই অবস্থা রাইখা। তখন রুমে বসছে, বৈশা বলতেছে ঘরের ভিতরে একটা রুগী রাইখা সে ওইখানে চলে গেছে। ওর ফ্যামিলিতে তো শ্বশুর শাশুড়ি আছে, তার ফ্যামিলিতে তার শ্বশুর শাশুড়ি অনেক আদর করে, তার তো শ্বশুর শাশুড়ি আছে, তার রুগীরা তো ওরা মেনটেন করবো বা ইয়ে করবো। প্রথম তো এই রুগীটা দেখা দরকার ছিল, এটা কইতেছে না। আমার ননাস আবার পাকঘর থেকে শুনছে, শুই না একবারে ফায়ার হয়ে গেছে। যখন আমার শ্বশুর শাশুড়ি আইসে পরে কইছে দেখেন কত বড় সাহস, এই আপনি মেয়ে দেখতে গেলেন কি লেগা, ওনার মেয়ে রেখে লেগা এরকম কইছে। পরে আমার আব্বার সাথে শ্বশুরের কথা কাটাকাটি করতেছে, করার পরে বলছে যে আমি আমার মেয়ে লইয়া যাবো আজকে, মানে আমার বাসায় ডেলিভারি হইব, যতদিন থাকে ডেলিভারি যতদিন হয় আমার বাসায় থাইকা হইব, আমি লইয়া যাবো। এই অবস্থা মেয়ে রাইখা যাবো না, আমার মেয়ে আরেকদিন অসুস্থ হইব, আপনারা কেয়ার করবেন না, আপনারা তো একটা মেডিকেলে নিতে পারতেন, এটা বলছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে নিতে পারবেন, বংশয় দিয়া নেন, আমার নাতিন যদি আমার মানে মেয়ে হইব, নাতিন যদি কিছু হয় আপনারা দায়ী, মানে ইয়ে। তখন আমার আবার রাগ করছে যে আমার মেয়ে খাওয়াইয়া দাওয়াইয়া লেখাপড়া শিখাইয়া এত ভাঙ্গিয়া বিয়ে দিচ্ছি, আমার মেয়ে মরা জায়গা বংশনে, আপনার মেয়ে এখনো মানে আপনার নাতিন আমার মেয়ের এখনো পেটের ভিতরে, আপনার আমি বংশই দিয়া নিমু, মানে এরকম বলছে। বলার পরে মানে রাগটা করে পরে দেখে যে আব্বু বলছে যে আমার এইসব শিখাইয়েন না, আমি দরকার হইলে পুরা সবাই ডাকামো। পরে দেখে আর পারবো না, তো আমারে দিয়া দিচ্ছে আব্বার সাথে। আমিও পুরা গেছি, বা প্রেগনেন্ট অবস্থায় আছে না যে বউয়ের হাতে 100টা টাকা বা এরকম, কেউ না, মানে একটা প্রেগনেন্ট অবস্থা বাবার বাড়িতে গেলে মানুষের হাতে 100টা টাকা বা এরকম দেয়া যায় না, ওনাদের পক্ষ থেকে এরকম কোনো কিছু ছিল না। আমার বাবা নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরে এখানে 2 মাস থাকার পরে আমার মেয়ে হয়েছে। হওয়ার পরে মেয়ে যখন হয়েছে তখন রোজা ছিল, আমার মেয়ে 20 রোজাতে হয়েছে। রোজার মধ্যে ওরা ফোন দিছে, দেওয়ার পরে বলতেছে ওই যে ননাস আর ওর আব্বু দেখতে আসছে, দেখা গেছে। ঈদের পরে আমারে নিবে, আমার মেয়ে সহকারে বাসায় আনবে, বলতেছে যে অনেক বিজি বিয়াই, আমি ঈদের পরে আসবো। তো ঈদের পরে আমার আব্বা এবার ইফতার নিয়ে গেছিল, আমার যেদিন বেবি হবে এর আগের দিন আমার শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে আসছিল, মানে ইয়ের থেকে। তো আব্বা ঢাকা থাকা অবস্থায় ফোন আসছে যে আমার অবস্থা খারাপ, তো আব্বা আর কি ওই তখনই আর কি ইফতারটা দিয়া বাসায় গেছে, মানে আমার বাড়িতে গেছে, যাই আমার এই অবস্থা। তো বাবু হওয়াতে ওরা পেঁচ ধরছে, আমার আব্বা কি লিগে আইসা খবর দেয়, মানে পেঁচ ধরা অনেক ইয়ে করছে যে আপনি আইসা কি লিগে মিষ্টি মুষ্টি নিয়ে আসবেন, আইসা খবর দেবেন। তখন আমার বাবু কইছে আমি মাত্র আপনার বাসাতে ইফতার দিয়ে আসছি, মানে 17 রোজাতে মনে হয় আমার আব্বা ঢাকা আসছিল ইফতার নিয়ে। তো 20 রোজাতে আমার মেয়ে হয়েছে, বাসায় গেছে, তো বলতেছে আমি তো মাত্র যাই আসছি। এখন ফোন মানুষের মানে যোগাযোগ সহজ করার লাগে তো মানুষ ফোন ব্যবহার করে। তো আপনারা ফোনে বলছি
যে এটা যাই হোক মিষ্টি দরকার হলে আমি নাতিনের সাথে দিয়া দিম না। আইসা আপনার আবার আইসা মিষ্টি লয়া এগুলো কিন্তু আমার সব নন আসে, সবকিছু নন আসে করে। আমার শ্বশুর সরল সোজাই সবকিছু নন আসে শিখায়, আর ওই নন আসে শিখায় অনুযায়ী সে ওরকম করে মেয়ের কথায়। একদিন মানে এরকম গেছে, যাওয়ার পরে ঈদও গেছে, যাওয়ার পরে এখন আর আমারে মানে আনবো বা এরকম কেউ জানা, আনার জন্য কেউই জানা। পরে আমার আব্বা ফোন দিছে, কি ব্যাপার মানে নাতিন দেখবেন না? তখন সেদিন বলছে যদি আপনাকে না নিয়ে যেত আপনার বাবা, তাহলে তো একটা বড় রকমের একটা অ্যাক্সিডেন্টের সামনে হয়তো পড়তে হতো। আপনাকে যে অবস্থা থেকে বাড়িতে রেখে গিয়ে তাদের হ্যাঁ। মেয়েকে দেখবার জন্য চলে যায়, একজন কেউ নাই যে আপনার পাশে থাকে, এরকম একটা পরিস্থিতি। এমন অবস্থায় যে বাবা এবং আপনার ফ্যামিলি মেম্বাররা যে পরিমাণ কেয়ারিং আপনার প্রশ্নে, সেই কারণে হয়তো তাৎক্ষণিক তারা সিদ্ধান্ত নেয় এবং আপনাকে নিয়ে গিয়ে তারা বাসায় গিয়ে রাখে। আর এদের কাজ স্পেশালি আপনার ননাস সবসময় কিন্তু ওই প্ল্যানিং এ থাকে যে কিভাবে একে খারাপ করা যায়, কিভাবে এর বাবার বাড়ির লোকজনকে বিতর্কিত করা যায়। অর্থাৎ কেউ এই জিনিসটা না ধরলেও আপনার ননাস সবসময় এই জিনিসটা আমার সামনে তুলে নিয়ে আসতো। ওকে, তারপর মেয়ে আনতে যাবো, মানে আমার মেয়েরা কেউ দেখতে দেয় না। তখন আমার অনেক কষ্ট লাগতেছে যে যদি আজকে ওর আপন দাদি থাকতো, যে মেয়ে হয়েছে শুনলে মানে পাগল পাগল হয়ে যেত যে ছেলের ঘরে প্রথম নাতিন হয়েছে। আমার শ্বশুর অনেক খুশি, কারখানায় সবাই মিষ্টি খাওয়াইছে, আমার নাতিনও হয়েছে, কিন্তু ওই শ্বশুরের প্যাঁচ লাগাই থুত ওরকম করে। তো আনতে যায় নাই, আমার আব্বা আটকাইতেছে। পরে কথা মীমাংসা হইয়া বলছে যে বিয়াই আমি অসুস্থ, ছেলে পাঠাইতেছি, নাতিন দিয়ে দেন, আর মেয়েরে পাঠাইবো, ওনার মেয়েরে। তা আমার আব্বা, আমরা তো সবাই জানি ওনার মেয়েই সবকিছু। তা আমার আব্বা বলছে আচ্ছা ঠিক আছে, মানে পাঠান মেয়ে, আর যদি মেয়ের নাতিনের ফুপি আর বাপে আইয়ে তাহলে পাঠাই দেন, আপনি আসার দরকার নেই। তো দেখে কতক্ষণ পরে মানে ওই আমার হাজবেন্ড একা পাঠাইছে। পরে আমার ফ্যামিলির সবাই বলতেছে যে একটা বাচ্চা নিয়ে যাইবো, আর ও নতুন অবস্থায়, দূরে তো বিবাড়িয়ার থেকে আসবে ঢাকা, তো একটা মেয়ে আসলে এটা সামলাইতে পারতো। এখন একটা দুটাই, একটা ছেলে মানে পুরুষ মানুষ কিভাবে সামলাইবো? ওর বাচ্চা লয়ে যাবো, সাথে অনেক কিছু, মানে প্রথম নাতিন হয়েছে আমার ফ্যামিলিতে, অনেক কিছু দিয়া দিয়েছে, ল্যাপ তো সুখ, বাচ্চার যা যা লাগে এভরিথিং সব কিছু আমার বাবার বাড়ি থেকে দিছে। তো এইগুলা নিয়ে কিভাবে যাইবো? আমার আব্বা বলতেছে। পরে আমার শ্বশুরে ফোন দিছে, বিয়াই এটা ঠিক করে নাই, সালমার মানে আমার ননাসের নাম সালমা, যে সালমারে পাঠাইতেন, সাথে আমার মেয়েটা সেফ মতে যাইতো। প্রথম বাচ্চা এত দূরেতে জানি, একটা ছেলে পাঠাই দিছেন শেষ এইভাবে। আর আমি রাগ করে কইতেছি আমি যাবো না, মানে আমার হাজবেন্ডের সাথে যে আমি যাবো না, তুমি যাও গা। তো এটা বলছি, পরে সে বাহিরে গেছে। স্টোরিটা যতটুকু আমরা অলরেডি মনে হয় 4 ভাগে 3 ভাগে স্টোরি শেষ করে আসছি, শেষেরটুকু শুনবো। কিন্তু এই স্টোরিগুলোতে এই ধরনের ঘটনা প্রতিদিন প্রতি মুহূর্তে, স্পেশালি যেগুলো একটু পিছিয়ে পড়া জনপদ, আমরা শহর থেকে একটু দূরে প্রত্যন্ত অঞ্চলগুলো, ইভেন শহরেও মেয়েদের যে পরিমাণ অ্যাবিউজ করা হচ্ছে, এবং যৌথ ফ্যামিলির নামে এরা যে ধরনের একটা মানে পলিটিক্স এর ভেতর দিয়ে নিয়ে যায় এবং তাদের জীবনটাকে যেভাবে বিস্ময় করে তোলে, সেটা সত্যি কল্পনার বাইরে। আমরা কিছু টেক্সট নিতে চাই, আমার ভিউয়ার্স এবং আমার লিসেনার তারা কিভাবে জিনিসটাকে দেখছে, তারা কিভাবে এই জিনিসটাকে প্ল্যান করছে, এই ধরনের কিছু টেক্সট নিতে চাই। এবং অফকোর্স আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাদের ভিডিও স্ট্রিমিং এই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন। এট দ্য সেম টাইম আপনারা যারা আমাদের প্রোগ্রামটি শুনছেন 90.4 এর থ্রু দিয়ে, তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমাদের সাথেই থাকুন, লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, এবং বিভিন্ন ভালোবাসার মানুষের সাথে থাকুন। কারণ একজন মানুষ তার জীবনের গল্প বলছে, বহু মানুষ কিন্তু তার জীবনটাকে রিলেট করতে পারতেছে এই মানুষটির সাথে। তো সাধারণের গল্প বলার, সাধারণের জীবনটাকে সুন্দরভাবে পোর্ট্রে করার দারুণ এক প্ল্যাটফর্ম ভালোবাসার বাংলাদেশ। আমরা কিছু টেক্সট নিয়ে নিই। একদম কিছু টেক্সট নিয়ে নেই। অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সাথে আছেন এবং অনেকেই আমাদের লাইভটি শেয়ার করেছেন। আবার বলবো, যারা আমাদের সাথে আছেন, আমাদের ভিউয়ার্স এবং লিসেনার্স, আমাদের লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এমডি শাহিন ইসলাম, আপনি লিখেছেন গুরু আপনার নাম্বারটা। গুরুর নাম্বারটা আসলে যদি এভাবে তো দেওয়ার কোনো নিয়ম নেই। যদি আপনি গুরু পর্যন্ত পৌঁছাতে চান তাহলে আপনার যেটা করতে হবে, আমাদেরকে টেক্সট করতে হবে। আমাদের দুটো নাম্বার রয়েছে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস আপনার স্মার্ট আগে থেকে ছেলে আরো বেশি হয়ে গেছিস। আমি ভাবছিলাম যে গুরুর নাম্বারটা বলছে, তুই ওনার গুরুর অ্যাড্রেসটাই দিয়ে দিই। তোর মার্কেটিং শুরু করছিস সেটা তো টের পাইনি। বেশি বেশি করে টেক্সট করুন।
ওকে, তারপর না, এটা কিভাবে সম্ভব? আপনার পার্সোনাল নাম্বার, এটা তো আসলে পসিবল না। সো টেক্সট করতে হবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদের একটু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও টেক্সট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01841904904। এমডি শাহিন ইসলাম আপনাকে বলছি, গুরু পর্যন্ত আপনি কোনো কথা পৌঁছাতে চাইলে ওখানে টেক্সট করুন, অথবা ভয়েস টেক্সট, অথবা যে কোনো ভাবে আপনি টেক্সট করলেই আর কি ওটা গুরু পর্যন্ত পৌঁছে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা যে টেক্সট করেন, একটা টেক্সটও কিন্তু আমার চোখ এড়িয়ে যায় না। একদমই। টেক্সট, প্রত্যেকটি লাইক এবং প্রত্যেকটি শেয়ার, তার জন্য আমি এতে সবসময় কৃতজ্ঞ থাকি। আরো কিছু কমেন্টস নেই। শিপন মোল্লা লিখেছেন, গুরু আপনাকে অনেক মিস করলাম আজকে। গুরুকে আজকে অনেকেই মিস করছেন। যদিও আমি শারীরিক ভাবে I'm not that much fit enough to present bodily in the studio, বাট তারপর আমার কাছে মনে হয়েছে যে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে যারা থাকে, পরিস্থিতি যাই হোক না কেন, শো শুড টু বি গো অন, সেই কারণে ভার্চুয়ালি আছি। এবং আমার কাছে কোনোভাবেই আমার কাছে মনে হয়নি যে আমি অ্যাবসেন্ট আছি স্টুডিওতে। আমার কাছে মনে হচ্ছে আমার জন্য মাঝখানে রাখা যে বরাদ্দকৃত চেয়ারটা আমার গেস্ট এবং হোস্টের মাঝখানে, সেখানে আমি বর্তমান আছি বলে মনে হচ্ছে। একদম, বর্তমান তো অবশ্যই আছেন। এবং যারা মিস করছেন তাদেরকে একটা কথা বলি, আপনারা কিন্তু আমাদেরকে লাইভে দেখেন বা রেডিওতে শুনেন, তখনও কিন্তু গুরু থাকেন, সরাসরি কিন্তু গুরুকে দেখেন না। তো এখনো কিন্তু সেমটাই, বরঞ্চ আমরা মিস করছি যে আমাদের পাশে নেই গুরু। ওকে, আর কিছু টেক্সট নেই। হুসাইন আহমেদ লিখেছেন, কষ্ট লাগছে আপুর গল্প শুনে। প্রিন্স সোহাগ, আর SMS করবো না, আপনি পড়েন না, এই যে পড়ে দিলাম। এমডি শিহাব লিখেছেন, ঝিনাইদহ জেলা থেকে শুনছি এবং নিয়মিত শুনি, থ্যাংক ইউ। আজ প্রথম এমডি রাকিবুল ইসলাম রিজন লিখেছেন, এই আজ প্রথম লাইভ দেখছি। সামিদার মিয়া লিখেছেন, জীবন কাহিনী ভালো লাগছে। মনিকা মনি লিখেছেন, মেয়ে মানে মানিয়ে নেয়, আসলে কি তাই? কে লিখেছে এই কথাটা? মনিকা মনি লিখেছেন। মনিকা মনি কত সুন্দর করে কথা লিখতে পারো তুমি। একটা লাইন সত্যিকার অর্থে বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশের ভেতরে আমরা মানি আর না মানি, একটা কদর্য বাংলাদেশের যে অবস্থান, সেটারই যেন ব্যাখ্যা মনিকা মনি আপনি দিয়েছেন, যে মেয়ে মানে মানিয়ে নেওয়া। বা কিছু সুন্দর করে লিখেছেন। কয়টা ওয়ার্ড? মেয়ে মানে মানিয়ে নেওয়া, 4টা ওয়ার্ড, কিন্তু কত কথা বলে ফেলেছেন আপনি। মেয়ে মানে মানিয়ে নেওয়া, এই জিনিসটা হওয়া উচিত না। বিশ্ব যেভাবে এগিয়ে চলেছে, ছেলে এবং মেয়ের মধ্যে এখন আর কোনো ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ নেই। মেয়েরা প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে নিজেদের সফলতা দেখিয়ে চলেছে, উইমেন এম্পাওয়ারমেন্টের নামে সমগ্র বিশ্বে মেয়েরা দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক সেই সময়টাতে আমরা কত বেশি আনফরচুনেট যে বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশের ভেতরেই যে কদর্য এক বাংলাদেশ আছে, যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেকেই এইরকম ভাবে আজকে গেস্ট যিনি উপস্থিত, তাদেরকে ভিক্টিমাইজড হতে হয়, কষ্ট পেতে হয়। সেই অর্থে হয়তো মনিকা মনি কথাটা লিখেছেন, মেয়ে মানেই কি তাহলে মানিয়ে নেওয়া। এমনটা হওয়া উচিত না, এমনটা হওয়া উচিত না। এটা কোএক্সিস্টেন্টের প্রশ্ন, এটা স্বামী স্ত্রী সবার একসাথে বোঝাপড়ার প্রশ্ন। বোথ পার্টিকে এই জায়গাগুলোতে ওনারশিপ নিতে হবে। যদি না নেয়, তাহলে সব নোংরামির নামে বিয়ে নামটা যেন এখানে না জুড়ে দেয়। বাট আই এম রিয়েলি গ্রেটফুল এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মনিকা মনি এই কমেন্টস এর জন্য। কি চমৎকার কথা! বাংলাদেশের ভেতরে যে একটা কদর্য বাংলাদেশের, তার স্বরূপ যেন উঠে এসেছে 4টা মাত্র শব্দে, মেয়ে মানেই কি মানিয়ে নেয়া। ওকে, তারপর রুবেল আহমেদ লিখেছেন, আমাদের সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে যার যার অবস্থান থেকে। একদমই খুব সুন্দর একটা কথা। এমডি রবিন ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন গুরু ভাই? আপনি একটু অসুস্থ? অনেক অনেক শুভকামনা। না, এখন আই এম ফিট। মাঝে মাঝে ট্র্যাকের বাইরে চলতে গেলে এই কারণে হয়তো শরীরের সাথে দিতে হয়। আমি ঠেরা গরিব আদমি, মোমের মতো শরীর আমার, একটু এদিক ওদিক হলে এই ঠান্ডা লাগে, সেই লাগে। তারপরও আই লাভ দ্য ওয়ে আই এক্সপ্লোর মাই লাইফ। কারণ ঠান্ডা লাগবে, গরম লাগবে, তবেই তো জীবনের বৈচিত্র্যতা আসবে। সো শরীর একটু ডাউন, বাট আই এম রিয়েলি হ্যাপি উইথ অল
আমরা যাচ্ছি গেস্টের কাছে সরাসরি। আমি আমার হোস্টের হাত ধরে গেস্টের বাকি গল্পগুলো শুনতে চাই। অবশ্যই আমরা বাকি গল্পে যাব, তবে আমরা একটা কমার্শিয়াল ব্রেক নিতে হবে। আমাদের কিছু ইনভেস্টমেন্ট রয়ে গেছে, সো আমরা একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে ফিরে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। আমরা তারপরে শুনবো আমাদের আজকের অতিথি মোনালিসার বাকি গল্পটুকু। সো স্টে টিউন এন্ড স্টে উইথ ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। মানে ইনফ্যাক্ট তীব্র কষ্টের রং সবসময় অনেক নীল হয়। তো একেবারে নীলকণ্ঠ হয়ে গেছে মানুষটা বিভিন্ন রকমের কষ্ট পেতে পেতে, স্পেশালি তার শ্বশুরবাড়ির পরিবারের সব জায়গা থেকে কষ্টের এই তীর যেন সবসময় বিঁধেছে তার বুকে। কিন্তু যে মানুষটি সাপোর্ট দিতে পারতো, যে মানুষটি ছিল তার একমাত্র সাপোর্ট সিস্টেম, তার হাজবেন্ড, সেও কখনো পাশে এসে দাঁড়ায়নি। এই অবস্থাতে এই আমাদের আজকের গেস্ট মোনালিসা কেমন আছেন সেটি জানবো। আর আপনারা যে জিনিসটি জানতেছেন এবং শুনতেছেন, বহু পরিবারে যেমনটা আমাদের হোস্ট বলছিলেন, একদমই তাই। আমরা কিন্তু পারিবারিক পরিমণ্ডলে অনেক কিছু কালচার করি, অনেক কিছু এক্সারসাইজ করি, যাতে করে একটা সঠিক দিশা পাই, আমরা যেন সত্যিকার অর্থে মেয়েদের সম্মান আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। কিন্তু তাই যদি হয়, তাহলে কেন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটতেছে? আমাদের আরো বেশি সভ্য হওয়ার সুযোগ আছে হয়তো। সো তার আগে আমি একটু বলবো, আমি শেয়ারটা দেখতেছিলাম তুলনামূলকভাবে একটু কম। জরুরি না যে আজকে ফিজিক্যালি আমি স্টুডিওতে নাই দেখে শেয়ার কমে যাবে। আমি তো বিশ্বাস করি যে মানুষগুলোকে আজ অবধি গত 16 বছরে 16টা কথারও রেকর্ড নাই, ইনফ্যাক্ট একটাও এরকম রেকর্ড নাই। আমি বলেছি, আমার বন্ধুরা আমার কথা রাখেনি। আমি চেয়েছি, তারা আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি অনুরোধ করেছি, তারা আমাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বরং এমনটাই হয়েছে, কখনো টাকা চেয়েছি কারোর জন্য, তারা দুহাত উজাড় করে টাকা দিয়েছে। কখনো কারোর জন্য, পথ শিশুদের জন্য কাপড় চেয়েছি, জান ভরে কাপড় দিয়েছে, যে কাপড় পৌঁছে দিয়েছি আমরা ঈদে। তাদের কাছে এই শীতের মধ্যে বিভিন্ন সময় কম্বলের আবদার করেছি, তারা আমাকে নিরাশ করেনি। তো তাদের কাছে আমি অনুরোধ, যখনই বলেছি যে কথার সাথে সাথে সেটা ইন্টারপ্রিটেশন হতে আমি দেখেছি, ইনস্ট্যান্ট ঘটেছে। বলছি শেয়ার করুন, এক্স্যাক্টলি এই মুহূর্তে যারা যারা দেখছেন নিজ দায়িত্বে শেয়ার করে দিন। ভালোবাসার বার্তা বহু মানুষের কাছে পৌঁছে যায়। মোনালিসা, একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনার জীবনের প্রত্যেকটি বাঁক আমরা অনেক ডিটেলে শুনেছি, অনেক ডিটেলে শুনেছি। এখন কেমন আছেন? জীবন সম্বন্ধে আপনার উপলব্ধি বা কি? এই যে স্বামী থেকেও নাই, এই যে স্বামী দিনের পর দিন আপনার একটা নর্মাল একটা মানুষের ফেনোমেনা, যে জিনিসটা মানুষের এক্সপেকটেশন, সেই জিনিসটা আপনার কখনোই পূরণ হয়নি। কি স্বামী হিসেবে, সাপোর্ট সিস্টেম হিসেবে, কি স্বামী হিসেবে আপনার যে কোনো প্রয়োজনীয়তার সময় কখনোই স্বামীকে পরিপূর্ণভাবে পাওয়া হয়ে ওঠেনি। সব মিলিয়ে কেমন আছেন? কিভাবে জীবনটাকে পার করছেন? মনিকা মনি যেমন বলেছিল, মেয়ে মানে মানিয়ে নেওয়া, এই মানিয়ে নেওয়ার মধ্যেই কি আছেন? আর মানিয়ে নিতে নিতে কতটুকু ভালো আছেন আপনি? জি, মানিয়ে নিতে নিতে এখন আমি প্রায় ক্লান্ত। আসলে এত কিছু বলতে গেলে প্রায় 2-3 দিনও শেষ হইব না, তো আমি সংক্ষিপ্ত আমরা মোটামুটি বুঝে গেছি। হ্যাঁ, আপনার কি পরিস্থিতির ভিতর দিয়ে গেছেন মোনালিসা, আপনার জীবনে সত্যি ভালো লাগার দেখা আপনি পাননি। সবচেয়ে বড় যেটা কথা, পরিবার ছেড়ে যাদের হাত ধরেছেন, কোন জায়গাতে একটা সান্ত্বনার জায়গা পাননি, কোন মানুষের দিকে তাকিয়ে আপনি আশ্বস্ত হওয়ার কোন কারণ পাননি। কিন্তু পরিশ্রম করে গেছেন একদম পুনর্বলতের মতো। ফাইনালি জীবনের টেকওয়েটা কি? ভালো, মানে এইভাবে মানিয়ে নিতে নিতে আপনি ক্লান্ত। এখনকার অবস্থা নিয়ে বলুন। এখন বলতে আমার শ্বশুর মারা গেছে, যাওয়ার পরে আমাদের ফ্যামিলিতে ঝামেলা আর কি, ফ্যাক্টরি ছিল, ওইগুলা শ্বশুর মারা যাওয়ার পর টুকটাক নিয়ে আর কি লাগার পরে আমাদেরকে আলাদা করে দিছে। আলাদা করছে বলতে আমাদের কিছু দেয় নাই, মানে আমরা নিজেরাই দুইজন ঘর থেকে মানে আলাদা করে দিছে, যে একটা কিছু দেওয়া টেওয়া এইসব কোনো কিছুই আমাদেরকে দিবে না তারা। এমনকি আমার বাবার বাড়ি গহনাও তারা দিবে না, বলতেছে মানে আমরা আলাদা হয়ে যাব, সংসার থেকে আলাদা করে দিব। তো এখন আমি বলছি যে আলাদা করে দিবেন, আমাদের কিছু দিবেন না। পরে বলছে কি দিমু,
মানে শ্বশুরে যা দিছে এটি সব আমার শাশুড়ি না কি করছে, শ্বশুরে কিচ্ছুই নেই। ফ্যাক্টরি বাসার যা যা আছে এগুলা সব শাশুড়ি করছে, শ্বশুরে কিছু করে নাই, হের অবদান এগুলো। তাই বলছে তুমি তোমার স্বামী নিয়ে মানে স্বামী নিয়ে চলে যাবো। তো আমি বলছি আচ্ছা আমার বাবার বাড়ি গহনা গুলা দেন। মানে তখন আমি বৌবাতে পরে যে শাশুড়ির কাছে দিছিলাম আমি কিন্তু আর গহনার চেহারাও দিইনি। তারপর মেয়ে হয়েছে পরে আমার বাবার বাড়ির থেকে চেন দিছে, চেনটাও জন্মদিনের দিন শুধু পরায় দিছে আমার বাবা, তারপরে শাশুড়ির কাছে দিছি। তারপর আমি চেনটাও দেখি নাই যে চেনটা কেমন, মানে এরকম দেখি নাই শাশুড়ির কাছে। তারপর আমি যখন স্বর্ণ চাইছি তখন সে মানে উল্টাপাল্টা রাগারাগি, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তারপরে এখন আলাদা করে দিবে মানে এরকম আমাকে মানে মারামারি করছে। যে এটা নিয়ে আমি টুকটাক বললেই আমার হাজবেন্ড হাত উঠাইতো। তো একদিন এমন মার দিছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত হয়েছে। আসার পরে আমি শুয়ে রয়েছি। আবার তখন আবার আমার একটা সমস্যা ছিল, আমার আবার হয়েছিল, টিউমার হয়েছিল। আমার শ্বশুর অসুস্থ ছিল, এই অবস্থায় টিউমারটা প্রায় ব্যথা করতো, আমার কাজ করতে অনেক সমস্যা হইতো। তো আমার শ্বশুর মারা যাওয়ার পর আর কি এটা আরো বেশি হওয়ার পর আমি তেমন কাজ করি না, মানে করি না বলতে কাজ কইরা দেয়া শুয়ে থাকি, মানে লাগে ব্যথা ছুটে অস্থির হয়ে শুয়ে থাকি। তো ওরা বলে কি শ্বশুর মারা যাওয়ার পরে আমি নাকি কাজ করার জন্য অভিনয় করি। তো এটা নিয়ে ঘরের ভিতরে অনেক ঝগড়াঝাটি হয়েছে। মা আমাকে মারছে, মাইরা রুমে আটকায় হয়ে গেছে আমার হাজবেন্ড। আটকে হয়ে যাওয়ার পরে আমি বলতেছি মানে আমার মারার পরে আমি খাই নাই, এভাবে 2 দিন 3 দিন গেছে, প্রায় 3 দিনের দিন আমার অনেক, আমি তখন নামাজ পড়তাম আর কান্না করতাম। আর আমার রাগ আসলে বা আমার মানে খাবার কি পানিও আমি স্পর্শ করতাম না, মানে রাগ উঠলে আমি কাজ করতাম ঠিক আছে কিন্তু আমি খাবার খাইতাম না। এভাবে 3 দিন গেছে। 3 দিন পর আমি আর লড়তে পারি না, মানে এখন যে কাজ করব বা ওইটা কোনো কিছু করব আমার এটা হইতেছে না। তো শুয়ে রয়েছি একদম লাশের মতো, তাও আমি নিচে ফ্লোরের মধ্যে শুয়ে রয়েছি। তখন ঝগড়া হওয়ার পরে আমার আব্বা আইছে, আমার আব্বারে আনার পরে আমার আব্বা দেখে কি আমি নিচে ফ্লোরের মধ্যে একদম লাশের মতো। তখন আমার আব্বা কান্না করে দিছে, আর আমার যে মারছে দাগ হয়ে রয়েছে নাকে মুখে অনেক দাগ হয়ে রয়েছে। তখন আমার আব্বা বলতেছে যে আমার মেয়ের যদি এই অবস্থা না দেখা আমার তার আগে মরণ করতো বা মাটিটা ফাইতো আমি নিচে ঢুকে যেতাম, আমার মেয়ের যদি এই অবস্থা না দেখতাম। তো যাই হোক এভাবে আমার বাবা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে বলতেছে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, কখনো চায় না যে আলাদা হইতে। আবার বলছে যে আচ্ছা শাশুড়ি রাগটা কমলে আমার আব্বা আবার ফ্যামিলিতে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে শাশুড়ির মানে এখন ঘরে রান্না করুম, আমি বলতেছি আম্মু কি রান্না করুম, বলে কি তোর রান্না করতে হইব না, তুই তোর রান্না করে খা যায়। পরে আমি এরকম করে বৈশা রয়েছি, 2-3 জন বৈশা রয়েছি। তারপরে আমার হাজবেন্ডে বলতেছি আমি কই তুমি চাইল কিনা না দাও আর মানে কিছয় না দাও, আমি আলাদাই রান্ধব। যখন আলাদা রাঁধতে কইছে আমার আলাদা কইরা দিছে, দেওয়ার পর আমার বাবা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আবার আইনা মিলাইয়া টিলে দিয়ে গেছে যে বিয়া না তো ছোট মানুষ বুঝে না, থাক একত্র চলেন, জয়েন্ট ফ্যামিলিতে অনেক মজা আছে, মানে এটা এখন বোঝাই দিয়া ঠিক গেছে। পরে ওনারা তো মানে আমারে কাজ করতে দিবে না, এই সেই নিয়ে ইয়ে করতেছে। তাও আমি আবার মানে তখন আমার হাজবেন্ড বলছি পরে না আয়না দিতে পারবো না, সে আয়না দিব না। তারপরে আমি আমার শাশুড়ি এখান থেকে আবার চাইল আলাদা নিয়ে তারপরে রান্না করছি। করার পরে আমি বলছি ডিম নিয়ে আসো, আমি আবার আলাদা রান্না করি। কেলিগা আলাদা রান্না করছি, মানে ওনারাই বলতেছে আলাদা রান্না করতে, এখন আলাদা রান্না করছি গেলিগা এটা নিয়ে উল্টা পাল্টা শুরু করে মানে তুলপা ভাত আমার মানে ভাত নিয়ে ফালাই দিছে যে তোরে ভাত দিব না, আমার ভাত কুত্তারে খাওয়াবো, কইতেছে তোর ভাত নিয়ে কুত্তারে। আমার শাশুড়ি আমার কালি ছাড়া কিছু ডাকতো না, সে কিছু লোক কালি মানে গ্রামের আমি মানে এদের ছাড়া আমারে ডাকতোই না। আর কালি হের মুখে থাকতেই আর ফকিনি এই 2টা ভাষা এর মুখে থাকতেই। আর যদি কান্না করতাম বলতো কি তোর কি মরা মরছে, এই ভাষাগুলা এর মুখে সবসময় থাকতো। তারপরে যখন আমার ভাত ফালাই দিছে তখন আমি রাগ করছি, আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমিও ভাত খাবো না, আমি রাগ করে বসে রয়েছি। এখন বসার পরে এখন ওরা কি করছে আমার মেয়েরে নিয়ে এসে আটকে রাখছে, আমার মেয়েরে আমার কাছে দিতেছে না।
আমি রুমে বসে রয়েছি এভাবে 2-3 দিন গেছে গা। আমার আব্বা দিয়ে যাওয়ার পরে 2 দিন গেছে, যাওয়ার পরে মেয়েরা এখন যখন আটকে রাখছে, আমার ননাসে মেয়েরা আমার কাছে আসতে দেয় না। আমিও 2 দিন ধরে না খাইয়া, তারপরে এখন আমি বাসায় যোগাযোগ করতে পারতেছি না বাড়িতে। তো আর আব্বু আসতে পরে আমি রাত্রেবেলা লুকাইয়া ফোনটা চাইতেছিলাম যে বাড়িতে আমি কাউকে বলবো যে আমি এই অবস্থায় আছি। তো আমি যখন ফোন বালিশের নিচে রাখছে, আর এই ফোন কিন্তু আমার বাবার বাড়ি দেওয়া ফোনই ওর কাছে। বলছে আমার কাছে ফোন দেয় নাই, যে মেয়ে মানুষের কাছে ফোন দরকার নাই, হাজবেন্ডের কাছে, আমার শ্বশুরের কাছে। আমার শ্বশুর আমার কাকা 20,000 টাকা বিদেশ থেকে ফোন পাঠাইছে আমার শ্বশুরের জন্য। তাই মারা যাওয়ার পরে আমার দেবর ব্যবহার করে। তো আমার দেবরের কাছে আমার বোনেরা ফোন দেয়, আমারে দেয় না, মানে আমার সাথে কারোর সাথে যোগাযোগ করে না। মানে তো আপনাকে একরকম বিচ্ছিন্ন করে রাখছে। হ্যাঁ। আর এখন বর্তমান অবস্থা বলেন, অনুষ্ঠানে আমরা একদম শেষ মুহূর্তে মোনালিসা, তো বর্তমান অবস্থায় কোথায় আছেন, কি করতেছেন, আর কেমনই বা আছেন? এই তো শ্বশুর মারা যাওয়ার পরে আমরা আলাদা করে দিছি, পরে আমরা টেমরারি দিকে আর কি ডগাই নামে একটা এলাকায় আছি। এখানে রুম ভাড়া কম দেখা ওইখানে পাঠাই দিছে আমগরে। একটা ননদ আছে, ননদে বলতেছে এখানে রুম ভাড়া কম, পুরান ঢাকা তো অনেক টাকা, একটা রুম নিতে গেলে 5,000-6,000 টাকা অ্যাডভান্সও লাগে, আর ওইখানে পাঠাইলে কম টাকা লাগবে। এই বইলে আমরা ডেমরারির দিকে নিয়ে আসছে। 1300 টাকা একটা রুম ভাড়া নিয়ে দিচ্ছে। বাড়ি থেকে কোনো খরচপাতি দেয় না, ফ্যাক্টরি ছিল সেই বাবদ আমাদেরকে শুধু 5,000 টাকা দিত, আমার হাজবেন্ডকে 5,000 টাকা দিত। না এখন দেয় না, শুধু 1 বছরের মতো দিছিল 5,000 টাকা। এরপরে ফ্যাক্টরি বেচে ফেলছে। মানে কি করে এখন সে একটা ফ্যাক্টরিতে কাজ করে, 3,000-4,000 টাকা আনলে আনে, না আনলে না। এই টাকা দিয়ে হয় না বাড়ি থেকে, না এই টাকা দিয়ে হয় না। আমার যখন আলাদা করার পরে 5,000 টাকা দেয়। আমার তখন একটা মেয়ে ছিল, মেয়ে স্কুলে ভর্তি করেছি, 4 বছর ওভার হয়ে গেছে, স্কুলে ভর্তি করেছি। তারপরে আমার একটা ছেলে হয়েছে। তো ছেলেটা হওয়ার পরে আমার তো খরচ বাইরে গেছে, আবার এলাকায় ঘর ভাড়াও বাড়তেছে। 5,000 টাকার মধ্যে ঘর ভাড়া, নিজের চলা, ছেলে মেয়ে, এটা কষ্ট হইতো। তো আমি আবার সেলাই কাজ জানতাম। তো তখন আমি একদিন ফ্যাক্টরি বেচার পর আর কি আমাদের ঘরে আর টাকা তো আসার কোনো মাধ্যম নাই, ও কাজও করে না, তা ঘরে খাবারও নাই। তখন আমি কান্না করতেছি, এসারে নামাজ পড়তেছি আর কান্না করতেছি, সকালে যে আমার মেয়েটাকে খাবার দিব আমার সেই একটা নাই। তখন নামাজ পড়তেছি আর কান্না করতেছি, বলতেছি যে আমি এখন কি করব, যে সকালে মেয়েটাকে কি দিব। তারপর নামাজের থেকে একটা বুদ্ধি আসলো যে আমি তো কাজ জানি, তো কাজটা তখন আর কি আমি নামাজ শেষ করে রাত্রে সারা রাত জাগনা থেকে আমি 2-3টা ড্রেস বানাইলাম, বাচ্চাগর ড্রেস বানাই, মানে মনে মনে প্ল্যান করছি একটা পাশে সুমতি ম্যাডাম ওরে দিয়া বিক্রি করাম আর কি, বাসায় যায় আপার ব্যাগে দিয়া দিমু, দেখাইলে বিক্রি করবে। তো বানানোর পরে সকালে ওইটা বাড়িওয়ালার ছেলে বউরে দেখানোর পরে সে পছন্দ করছে, করার পরে সেই ড্রেস গুলা কিনা নিচ্ছে, বলতেছে ভাবি সুন্দর হয়েছে। তো 2টা বিক্রি করছে 150 টাকা করে, 2টা 300 টাকাটা নিয়ে গেছে। তারপরে বলতেছে আরো বানান, চলবো এইগুলো। তারপরে আমি ভাবতেছি বানাইলে তো কাপড় লাগবো, টাকা লাগবো। তারপরে একজনেতে 1,500 টাকা লইলাম। সে আবার বুদ্ধি দিল যে ইসলামপুর যাইবেন, ওইখানে শুক্রবারে ফুটপাতে কম দামে কাপড় বেচে, ওইখান থেকে নিয়ে আসবেন, শিখাই দিছে। পরে আমি ওইখানেই মানে টাকাটা নিয়ে ওইখানে যা কিছু কাপড় কিনলাম, টুকরা কাপড় কিনাই না, ওই ছোট ছোট ড্রেস বানাইলাম কতগুলা, বানাইয়া ওই আপুটাকে দিলাম। আপু যেদিন নিচ্ছে, নেওয়ার পরে 4-5টা ড্রেস প্রায় 3100 টাকার ড্রেস বিক্রি করছে। বলতেছে মোনালিসা আপু, আপনার ড্রেস গুলা তো এক বাসায় শেষ, আপনি আরো ড্রেস বানান, আপনার ড্রেস গুলা সবাই পছন্দ করছে। আমি আবার অনেক সুন্দর করে ড্রেস বানাইতাম। আমি ছোট থেকে এটা আমার একটা ছিল, আমি ফ্যাশনের প্রতি একটা আকর্ষণ ছিল ছোট থেকে। এখন কি কাজটা করতেছে? হ্যাঁ, এখন আমার একটা ছোটখাটো একটা দোকান আছে, আল্লাহর রহমতে ভালো আছি। ভেরি গুড। এখন কেমন আছেন? এখন আল্লাহর রহমতে ভালো আছি, সব দিক দিয়ে। কেমন ইনকাম হয় মাসে সব মিলিয়ে? চলার মতো। ঢাকা শহর বুঝে নাই তো, ছেলে মেয়ে ক্লাস 8-এ পড়ে, ছেলে মাদ্রাসায় পড়ে হেফজখানায়, আর ছেলে মেয়ের খরচ, বাসা ভাড়া, দোকান ভাড়া দিয়া খরচ আপনি চালান? হ্যাঁ, সম্পূর্ণ খরচ। এমনকি আমার
ভাই বোনদেরও কাপড় চোপড় এগুলো আমার তরফ থেকে যতটুকু পারি আমি দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আজকের গল্পের সবচেয়ে সুন্দর কথাটা এবং সবচেয়ে শিক্ষণীয় জিনিসটা মনে হয় এটাই মনে হয় আমরা শিখলাম। প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো প্রতিভা থাকে। আপনি যে আপনার প্রতিভাটাকে মানে বুঝেছেন এবং সেটাকে কাজে লাগিয়েছেন, এটা কিন্তু আসলে অনেক মানুষ এত আপস এন্ড ডাউনস এর পরে কিন্তু পারে না। জি, আমি ওই যে লুপা আপুর একটা গল্প আপনার দোকানের শুনছিলাম, নাম কি? সোহানা টেইলার্স এন্ড ফেব্রিক্স। সোহানা টেইলার্স এন্ড And ফেব্রিক্স। Fabrics। কোথায় ঠিকানা? এই কোথায়? ওই যে ডেমরা সাইনবোর্ড, মানে ডগাই মানে এলাকাটার নাম ডগাই। Signboard। হ্যাঁ হ্যাঁ, এলাকাটা ডগাই, একটা সাইনবোর্ড রোডে পড়ছে আর কি। সাইনবোর্ড রোডে ডগা এলাকায় হুম, সোহানা টেইলারিং এন্ড ফেব্রিক্স। জি। Yes. এটার স্বত্বাধিকারী আজকের গেস্ট আমাদের মোনালিসা। যদি যারা ওই এলাকায় ছেলে। থাকেন তারা আমার একবার ছেলে। ট্রাই করে দেখতে পারেন, তারা একবার চেষ্টা করে দেখতে পারেন নিঃসন্দেহাতীত ভাবে। যেহেতু মোনালিসা বলতেছিল যে তার পোশাকের ভালো ডিমান্ড, এবং অনেকেই যারা কাজ দিতে চান তারা চাইলে, আমি বিনয় করে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি না, এই আমি যে বলতেছি যে সে ডিজার্ভ করে। আপনারা চাইলে সেই কাজ তার কাছে পৌঁছে দিতে পারেন। অনুষ্ঠানের শেষের দিকে আমরা একদম, আমি একজন সত্যিকারের ব্যাকগ্রাউন্ডটা দাও, একজন সত্যিকারের ফাইটারের সাথে আমাদের আজকের গেস্টের থ্রু দিয়ে যোগাযোগ হলো, যার নাম মোনালিসা। মোনালিসা, আপনি বলছিলেন যে আমি সারা জীবন কষ্ট করেছি, যে পরিমাণ যত্ন, যে পরিমাণ মহব্বত নিয়ে আমার বাবা চাচা মারা আমাদেরকে মানুষ করেছিল, ঠিক সেই পরিমাণ কষ্টের মধ্যে আপনাকে পড়তে হয়েছিল এই পরিবারে আসার পর। কিন্তু আপনি কখনোই হাল ছাড়েননি, কখনোই এই পরিশ্রমের জায়গা থেকে নিজেকে সরিয়ে নেন। আপনি সারা জীবন ডিপ্রাইভ হয়েছেন মোনালিসা। আপনার কথা অনুযায়ী হেন কোনো কষ্ট নাই যে আপনার সৎ শাশুড়ি এবং স্পেশালি আপনার ননাসের হাত ধরে আসেনি। প্রতিদিন প্রতি মুহূর্ত ভয়ের ভেতর দিয়ে আপনাকে বাঁচতে হয়েছে। যে স্বামীর হাত ধরে অন্য একটা পরিবারের হাতে আপনি পড়েন, সেই স্বামীও কখনোই আপনার পাশে শক্তভাবে দাঁড়ায়নি। ইভেন মানসিক ভাবে, শারীরিক ভাবে, পারিপার্শ্বিক ভাবে কখনোই আপনার স্বামী আপনার যে চাহিদা তা কখনোই পূরণ করতে পারেনি। এত কিছু না পারার মধ্যেও একটি মেয়ে গিভ আপ করেনি, পরিত্যাগ করেনি, যুদ্ধ করেছে নিজের বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আপনি বলছিলেন সোহানা কি আপনার মেয়ের নাম? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। ছেলের নাম মুস্তাকিম হোসেন। মুস্তাকিম, যাকে আপনি হেফজ পড়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এবং সোহানা এখন ক্লাস 8-এ। জি। ওকে, সোহানা এবং মুস্তাকিমকে নিয়ে আপনার একার যুদ্ধ, বিশ্বাস করেন মোনালিসা, এটা যে কোনো একটা দেশের যুদ্ধের চাইতেও কোনো অংশে কম না। এটা অনেক বেশি প্রাইডের, এই জিনিসটা অনেক বেশি গর্বের। আমরা যারা বাবা মায়ের অঢেল টাকা, অঢেল সম্পত্তির মধ্যে জীবন গুজরান করি, তারা এই গর্বের হকদার কখনো হতে পারবে না এই দেশে, এই পৃথিবীতে। আপনি যেমন গর্বের রাস্তা তৈরি করেছেন, ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করো, যে গর্বের রাস্তা আপনি তৈরি করেছেন, যে প্রাইডের সাথে সামনের দিকে আপনি নেতৃত্ব দিয়েছেন আপনার পরিবারকে, এত না পাওয়ার মধ্যেও আমরা আমাদের পুরো ভালোবাসার বাংলাদেশের টিমের পক্ষ থেকে আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, সম্মান এবং স্যালুট জানাচ্ছি। একদম। আমি বিশ্বাস করি এ যুদ্ধ একজন মায়ের যুদ্ধ, এ যুদ্ধ সোহানার মায়ের যুদ্ধ, এ যুদ্ধ মুস্তাকিমের মায়ের যুদ্ধ, যে এত কিছুর পরেও নিজেকে ধ্বংস না করে দিয়ে, নিজেকে অনেকে এরকম পরিস্থিতিতে পারলে নিজেকে অভিশপ্ত করে তোলে, তা না করে নিজে কষ্ট করে যুদ্ধ করে ঘুরে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে কখনোই তার আকার নিয়ে তো আর আপনাদের সামনে হাজির হবে না, কিন্তু যখন জায়নামাজে বসে কাঁদতেছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, রাব্বুল আলামিন সেদিনই আপনাকে পথ দেখিয়ে দিয়েছে। তাই প্রথম রাতে 2টি জামা বানিয়ে আপনি 300 টাকা অর্জন করেছিলেন। পরবর্তী দিন আপনি 3100 টাকা পর্যন্ত সেই বাড়িওয়ালার মেয়ের মাধ্যমে আপনি উপার্জন করেন, এবং এই পথ
কখনোই রুদ্ধ হয়নি, সামনের দিকে বাড়তেই থাকছে। যে কারণে আজ সোহানা টেইলরিং এন্ড ফেব্রিক্স সেই সাইনবোর্ড ওই এলাকাতে গর্বের সাথে একটা প্রতিষ্ঠান হিসেবে মাথাচাড়া দিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতের দিনগুলোতে মোনালিসা আপনার হাত ধরে আপনার প্রতিষ্ঠান আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেই আমাদের ধারণা। একদম। এটা আমাদের জন্য সত্যি অনেক কৃতজ্ঞতার, অনেক সম্মানের। এমন একজন যোদ্ধা, এমন একজন ওয়ারিয়র, একজন ওয়ান উইমেন আর্মিকে আমাদের পাশে পেয়েছি, যাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এই কথাটা মোনালিসা আর কখনোই বলেন না যে জীবনে শুধুই কষ্ট পেলাম। যে পরিমাণ মহব্বত, যে পরিমাণ যত্ন আত্মীতে বাবা মার বাড়িতে মানুষ হয়েছিলাম, ঠিক তার চাইতে 10 গুণ কষ্ট দিয়ে আমাকে নীলকণ্ঠী বানিয়ে দিয়েছে আমার শ্বশুর বাড়ির লোকজন। আপনি এই কথা বলবেন না যে আমি তাহলে কেমন থাকলাম, আমার জীবনে কি পাওয়া হলো, আমার জীবনে আসলে কি কিছু পেলাম আমি, নাকি সারা জীবন শুধু স্যাক্রিফাইস আর কষ্ট করে গেলাম। আপনার জীবনটা অনেক গর্বের মোনালিসা। যারা অনেক আছে এরকম স্টার কিড, এরকম আছে মানে অভিশপ্ত হয়ে যাওয়া রিচ কিড, যারা শুধু বাবা মার টাকাতে ফুর্তি করতে জানে, মাস্তি করতে জানে, নেশা করতে জানে, নোংরামি করতে জানে। তাদের জীবন আর আপনার জীবন আকাশ আর পাতাল। এই পৃথিবী, এই সমাজ মূল্যায়ন করুক আর না করুক, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে অফকোর্স আপনার এই দারুণ ভালো কাজের উত্তম যাজা দিবেন বলেই আমাদের বিশ্বাস। আপনাদের মতো মানুষ, এমন আইডিয়াল মাদার যদি আমাদের সমাজে থাকে, এই সমাজ ধ্বংস হতে পারে না। নিঃসন্দেহাতীত ভাবে সমাজ করে দাঁড়াবে। এত কষ্টে থাকার পরেও সে মেয়েটি তার সন্তানকে মানুষ করছে হেফজোখানায়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বুকে নিয়ে ঘুরবে আপনার সন্তান, প্রিয় সন্তান মুস্তাকিম। ইনশাআল্লাহ এর চাইতে বড় কিছু আর হতে পারে না। আপনার আরেক সন্তান, সে ক্লাস 8-এ পড়ে, আমরা তার জন্য দোয়া করি, সেও সফল হোক। তখন দেখবে গর্বের সাথে অনেক কষ্টের মাধ্যমে তৈরি করা এই সন্তানদের মুখ দেখে আপনি পৃথিবীর সবচাইতে বড় সুখ, বড় আনন্দ পাবেন। এত কষ্টের মধ্য দিয়ে যারা ঘুরে দাঁড়াতে পারে, যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে জানে, যারা পাথরে ফুল ফোটাতে পারে, তারাই সত্যিকারের বিজয়ী, তারাই সত্যিকারের মানুষ। এমনই একজন হীরের টুকরা মানুষ আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত। অনেক শ্রদ্ধা আপনার জন্য, অনেক অনেক শ্রদ্ধা। জি গুরু, ধন্যবাদ। আর বেশি স্বপ্ন ছিল আপনাকে সরাসরি দেখার। আচ্ছা, এই কথার প্রেক্ষিতে আমি বলে রাখলাম, এমন একজন যোদ্ধা মেয়েকে দেখবার জন্য হতেই পারে আমি কোনোদিন সাইনবোর্ড গিয়ে আপনার সেই দোকানে গিয়ে আমি উঠিয়ে দিব, এবং আমি চাইবো ইনশাআল্লাহ। যে আপনি শুধু কি ছেলেদের কাপড় বানান নাকি মেয়েদের বানান? না, মেয়েদের শুধু। মেয়েদের আচ্ছা, দোয়া Just করেন ladies. আমার ঘর আলো করে যেন আমার একটা মেয়ে আসে। ওয়াদা রাখা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ। একটা হয়তো ডিজাইনাল ফ্রক যাতে আপনার ওখান থেকে বানিয়ে নিয়ে এসে পারি, আগত আমার মেয়ে সন্তানের গায়ে পরাইতে পারি, সেই দোয়া যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিচ্ছি। আপনি আর একটা দিন, একটা মুহূর্তের জন্য এই কথা বলবেন না মোনালিসা, যে আপনি আদৌ কি পেয়েছেন কি পাননি। প্লিজ বলবেন না। আপনি যদি সত্যি আমাকে মিনিমাম এতটুকু সম্মান করে থাকেন, করো জোরে অনুরোধ করতেছি, এই কথা কোনোদিন বলবেন না আমার ভাগ্যে কি হলো, শুধু কষ্টই করে গেলাম, আমি কি আদতে কিছু পেলাম। বিশ্বাস করুন, আপনার পথ অনেক বেশি গর্বের। যাদের পথ আগে থেকে তৈরি করে রাখে তাদের বাবা মা, যাদের জীবনে কোনো কষ্ট নাই, স্ট্রাগল নাই, তাদের জীবনে কোনো প্রাইডও নাই, গর্বও নাই। আপনার রাস্তাটা অনেক গর্বের, অনেক সম্মানের। সেই কথা আপনি কখনোই বলবেন না। এবং বিশ্বাস করুন, আপনার মতো আইডিয়াল মাদার বাংলাদেশে থাকলে এই সমাজ ধ্বংস হতে পারে না, এই সমাজ গতি হারাবে না, পথ ভুলবে না, এবং তাদের ঘরের সন্তান যে আলো করে আসে তারা অবশ্যই সমাজের মুখকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষ করতেছি একদম শেষ মুহূর্তে। কিছু যদি বলার থাকে মোনালিসা, লাস্ট কমেন্টস। না গুরু, এমনি আমার কোনো অভিযোগ ছিল না। আমি যেভাবে যে পরিস্থিতিতে থাকি আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আর ওই দিন লুপাপুর গল্পটা শুনে আরো বেশি আল্লাহরে মানে লক্ষ লক্ষ কোটি কোটি আমি শুকরিয়া জানাইছি যে লুপাপুর তো আমার মতোই দুইটা ছেলে মেয়ে। আমি ফিল করছি লুপাপুর ব্যাপারটা, যে উনিও যদি আমার মতো একটা কিছু জানতো, আজকে ওনার সন্তান ওনার বুকে থাকতো। আমি অনেক কান্না করছি ওই দিনকা। আমার ছেলে মেয়েকে অনুভব করছি, মানে ওনার ছেলে মেয়েকে অনুভব করছি, আমার ছেলে মেয়ে মনে হয় মোনালিসা, এটা কি গর্বের না? হ্যাঁ, আপনি হ্যাঁ। তো টুইট করে দিতে পারতেন, চলে যেতে পারতেন, পরিবারে ফিরে যেতে পারতেন। এই যে ঘুরে দাঁড়িয়েছেন যুদ্ধ করে, এটা কি অনেক গর্বের না? জি। আপনি বলেন তো, আপনার বাবা মা দিয়ে যদি আপনার গোটা ঘর সংসার সাজিয়ে দিত, এর মধ্যে গর্বের জিনিসটা পেতেন? এই যে কষ্ট করে অল্প অল্প করে দারুণ করে এই দোকানটাকে তৈরি করে তুলেছেন, যা দিয়ে আপনি সবার লালন পালন করতেছেন, ইভেন আপনার ভাই বন্ধুকেও দেখতেছেন, এটা কি অনেক গর্বের না? জি গুরু। ওকে, অনেক ভালো থাকবেন। আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকলো। আমি বিদায় নিচ্ছি, এবং Okay. বিদায় নেওয়ার মুহূর্তে আমি চাইবো যে আমার হোস্ট
যেন সে যেন আরো বেশি বেশি করে কিছু কমেন্টস নেয়, আর সবার আমার যারা লিসনার এবং ভিউয়ার্স তারা যেন বেশি বেশি করে শেয়ার করেন আমাদের পোস্ট। আর প্লিজ আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন। আগামী 10-15টা দিন আমার জন্য খুবই ক্রুশিয়াল। আমি একটা ব্যক্তিগত প্রয়োজনে দেশের বাইরে যেতে হচ্ছে। প্লিজ আপনারা আমাকে প্রার্থনা রাখুন। আমার প্রার্থনায় পারে আমাকে এই পরীক্ষা থেকে আল্লাহ উঠিয়ে দিতে, কারণ আমি বিশ্বাস করি 10 যেখানে হাত তুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এক্সিস্ট করাটা সেখানে ফরজ হয়ে যায়। তাই যদি হয়, যদি সত্যি আপনাদের ভালো লাগার কোনো কারণ আমি কখনো হয়ে থাকি, হাত জোড় করে আপনাদের কাছে প্রার্থনা চাচ্ছি, আমার জন্য দোয়া করুন। আমি একটা অগ্নি পরীক্ষার ভেতর দিয়ে যাবো আগামী 10-15 দিন। দেশের বাইরে যেতে হচ্ছে একটা প্রয়োজনে। আমি যেন সঠিকভাবে সফলভাবে ফিরে আসতে পারি। আমার প্রার্থনা আপনাদেরকে, আপনাদের প্রার্থনা আমাকে ইয়াদ করবেন, সেই দরখাস্ত আপনাদের কাছে রাখলাম। বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে, ইনশাআল্লাহ। আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত, ভালোবাসার বাংলাদেশের সাথে ছিলেন, ঢাকা FM 90.4 এর সাথে ছিলেন, তাদেরকে সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা। অনেকে অনেক কমেন্টস করছেন, কিছু কমেন্ট নিয়ে নিই। MR মিল্লুর রহমান লিখেছেন, জীবন মানে বাস্তবতা, পুতুল খেলা না, সময়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। একদমই একদমই। এবং সেই যুদ্ধে জয়ী হওয়া একজন অতিথি আজকে আমাদের সাথে। আমি বলবো যে যুদ্ধ মনে হয় জয়ী হয়ে গেছেন আপনি, কারণ যুদ্ধটা আসলে ছিল এত কিছুর পরেও, এত কষ্টের পরেও নিজেকে ধরে রাখাটা এবং সসম্মানে নিজেকে ধরে রেখেই নিজের একটা পরিচয়, নিজের একটা আইডেন্টিটি তৈরি করাটা। আমার মনে হয় যে ওই পর্যন্ত যখন আপনি চলে এসেছেন, আপনি সফল একজন মানুষ হয়ে গেছেন। সফলতা আপনাকে কোনোভাবেই, সফলতা আপনার কাছ থেকে দূরে থাকতে পারবে না। আমার মনে হয় আমার ভিউয়ার্স এবং লিসেনার্স যারা আছেন আমার সাথে, তারাও একই মতামত পোষণ করবেন। এবং লিখছেন, অনেকে লিখছেন অনেক কিছু। আপু কমেন্ট করতে করতে আমি ভূত হয়ে গেলাম। কামল চক্রবর্তী, আচ্ছা ভূত হবেন না প্লিজ, ভূতের বালাই নাই, কোনো ভূত হওয়া যাবে না। আমি বলবো যে মানুষ হন, যারা যারা আমাদের সাথে ছিলেন, লিসেনার্স, ভিউয়ার্স, এবং আমি বলবো যে একটু আমরা যদি একটু সচেতন হই, প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে যদি এই অন্যায়গুলো, ছোট ছোট অন্যায়গুলোকে আমরা যদি বাদ দেই এবং যারা অন্যায় করছেন তাদেরকেও যদি আমরা প্রতিবাদ করি, তাহলে মনে হয় যে আমাদের জীবনগুলো আরো একটু বেশি সহজ, আরো একটু বেশি সুখের হয়ে যাবে। এবং যারা যারা আছেন, আমাদের আজকের অতিথি মোনালিসার গল্পের সাথে যারা রিলেট করতে পেরেছেন এবং ভাবছেন হয়তো বা আপনাদের জীবনের কিছু অংশ বুঝি তার সাথে মিলে গেল, তো আমি বলবো শেষের অংশটাও মিলিয়ে নেন। উনি যেরকম ওনার প্রতিভাটা বের করে নিয়ে এসেছে, আপনারাও আপনার প্রতিভাটা বের করে নিয়ে আসুন। এবং থেমে গেলে চলবে না, মানে থেমে যাওয়াটা তো কোনো কিছু না, আসলে এগিয়ে যেতেই হবে। সো আপনারা সবাই জীবনের যেই পরীক্ষাতেই আছেন, যেখানেই আছেন, সেখান থেকে উঠে দাঁড়াবেন এবং ঘুরে দাঁড়াবেন এবং এগিয়ে যাবেন, এই আশাবাদ রেখে ভালোবাসার বাংলাদেশের আজকের পর্ব এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে ঢাকা FM 90.4 শুনতে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।